সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1339তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মুরাদ হোসেনের জীবনের চরম প্রতারণামূলক এক লজ্জাজনক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বোনের সঙ্গে বস্তিতে 8 বছর সংসার করে যাচ্ছে এক ভাই। এই টাইটেল শুনে হয়তো অনেকেই মনে করতে পারেন যে এটা এমন কোনো নোংরা গল্প হবে যা শোনার মতো নয়। না বন্ধু, এই গল্পটা এইরকম একটা গল্প, আগে আপনি শুনবেন যে এটা তার কেমন বোন এবং কেনই বা এই বোনকে তিনি বিয়ে করার জন্য পাগল হলেন, আর সবশেষ কেন বা এই বোনের সঙ্গে 8 বছর ভাঙা বস্তিতেই সংসার করে যাচ্ছে। এই গল্পটা মূলত একটা লোভের বশবর্তী হওয়া মানুষের ধ্বংস হওয়ার করুণ বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মুরাদ হোসেনের জীবনের এ লজ্জাজনক করুণ শিক্ষণীয় বাস্তব জীবনের গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মুরাদ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো এক এলাকার এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সিএনজি গ্যারেজের মালিক। আমিও খুব ছোটোবেলা থেকে আমার বাবার সাথে ওই সিএনজির গ্যারেজে কাজ করি। প্রথমত আমাদের এটা ছিল বেবি ট্যাক্সি। আমার আব্বা বেবি ট্যাক্সি, টেম্পো এগুলো ঠিক করতে, এবং পালাক্রমে একটা সময় যখন সিএনজি আবিষ্কার হয় তখন থেকে আমার বাবা এটাকে সিএনজির গ্যারেজ হিসাবে গড়ে তোলে। আমিও ছোটোবেলা থেকে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আব্বার সাথে আমি সেই শৈশব থেকেই সিএনজির কাজের সাথে জড়িত হয়ে পড়ি। আমি আর আমার ছোট ভাই, আমরা দুজনে আব্বাকে বিভিন্ন কাজে, সিএনজির কাজে সাহায্য সহযোগিতা করি। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। সময় যত সামনের দিকে বেরোচ্ছে, আমি কেমন জানি একটা অন্যরকম মানুষ হিসেবে তৈরি হচ্ছি। আমার ছোট ভাই যদিও বাবার ওই সিএনজি গ্যারেজের প্রতি খুব টান ছিল, ও ঠিকঠাক মতো কাজ করতো, কিন্তু আমি ঠিক তেমনটা করতাম না। আমি সারাক্ষণে একটা বিদেশিকার মাঝে ঘুরে বেড়াতাম। কাজ কোনোটাই আমার ভাল লাগতো না। সিনেমায় দেখা, আড্ডাবাজি করা, দোকান থেকে টাকা চুরি করা, কাজ ফাঁকি দেওয়া থেকে যত ধরনের খারাপ কাজ আছে সবগুলোর সাথে আমি তখন জড়িয়ে পড়ি। আমার বাবা আমার ছোটো ভাইকে অনেক বেশি আদর করতো, ভালোবাসতো, আর আমাকে খুব ঘৃণা করতো। আর বাবার ওই ঘৃণার দৃষ্টিতে আমাকে আরও বেশি খারাপ মানুষ হিসেবে তৈরি করে তোলে। একটা পর্যায়ে এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আসার পরে আমি বেশিরভাগে খারাপ মেয়েদের কাছে যেতে শুরু করি। আব্বার গ্যারেজ থেকে 2-3 দিন পর পরে আমি ক্যাশ থেকে টাকা চুরি করতাম, এবং সেই টাকা চুরি করে খারাপ মেয়েদের কাছে চলে যেতাম, খারাপ কাজ করতাম। এবং এরকমও হতো যে আমি প্রচণ্ড রকমের নেশা করতে শুরু করি। এই করতে করতে আমাদের গ্যারেজেরই একটা ভাই আছে, মানে ইনি আমার সম্পর্কে, মানে আমার বয়সে বড় হবে, যার নাম হচ্ছে মানিক ভাই। ইনি আমাদের গ্যারেজে সবসময় আসে। ওনার সিএনজিতে যে কোনো সমস্যা হইলে আমাদের এখানে চলে আসে, এবং আমার আব্বার সাথেও মানিক ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে। মানিক ভাইকে আমার আব্বা সবসময় ভাতিজা ভাতিজা বলে ডাকে, এবং তিনি আমাদের এলাকার, মানে আমাদের ওই দোকানের খুব পুরনো একজন কাস্টমার। তো মানিক ভাই আমার সবসময় বুঝায়, আমাকে দেখলেই বুঝায় যে মুরাদ, তোর বাবা এত কষ্ট করে একটা সিএনজি গ্যারেজ দিয়েছে, এবং সেটা থেকে সে টাকা ইনকাম করে বহু কষ্ট করে তোদের পরিবারটাকে চালাচ্ছে, বাট তুই ভাই কেন এরকমটা করতেছিস, তুই ভালো হয়ে যা। উনি আমাকে ভালো হওয়ার জন্য অনেক উপদেশ দিত, কিন্তু আমার ভিতরে কোনোভাবেই ভালো লাগার কোনো কিছু কাজ করতো না। যতভাবেই তিনি আমাকে বুঝাইতো যে মুরাদ তুই ভালো হয়ে যা, উনি আমাকে টাকা পয়সাও দিত, সাহায্য সহযোগিতা করতো, মানে অনেকভাবে চেষ্টা করছে ভালো করার জন্য, বাট সে আমাকে মোটেও ভালো করতে পারতেছে না। এরকম করতে করতে ওনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। ভালো থাকার কারণে একটা সময় উনি হঠাৎ করে একদিন আমারে বলে, আচ্ছা মুরাদ,
আমরা এক জায়গায় বেড়াইতে যাব, তুই কি আমাদের সাথে যাবি? তো বেড়াইতে না আমার খুব ভালো লাগতো, কোথাও নতুন জায়গায় ঘুরতে যাওয়া, এটার প্রতি আমার খুব টান ভালোবাসা ছিল। আমি কিন্তু তখন জানি না যে এটা মূলত সে আমার আব্বার সাথে পরিকল্পনা করে আমাকে বলছে কিনা, বা এটার মাঝে আমার আব্বার কোনো পরিকল্পনা ছিল কিনা। তো আমাকে যখন এইভাবে মানিক ভাই বলার পর আমি তখন বললাম যে ভাই, ঘুরতে যেতে কার না ভালো লাগে, যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে আমাকে সাথে করে নিয়ে যান। আমারও না ভালো লাগে না গ্যারেজের মধ্যে এই কালি ধোঁয়া গন্ধ এবং ইঞ্জিনের এই শব্দ শুনতে, আর ভালো লাগে না। উনি আমাকে বলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাব, তুই কি যাবি? আমি তখন বললাম কি বলেন মানিক ভাই, কক্সবাজার তো এর আগে বন্ধুদের সাথে অনেকবার গিয়েছি, কিন্তু কোনো ফ্যামিলির সাথে যাই নাই, আপনি কি কোনো ফ্যামিলি নিয়ে যাবেন? উনি বলে হ্যাঁ আমি যাব, আমার শালি যাবে, আমার ওয়াইফ যাবে, আর আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে সহ নিয়ে যাব। আমি তখন বললাম ভাই তাহলে তো ভালোই হয়, আমার সহ সাথে নিয়ে যান। তো উনি বলে ঠিক আছে। তাই আমার আব্বাই যে ওনাকে এটা বলছেন আমি পরে বুঝতে পারি। এরপরে একটা সময় আমি ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করলাম যে মানিক ভাইয়ের সাথে তার ফ্যামিলির সাথে কক্সবাজার ঘুরতে যাব। এই মজাটাই তো ভাই আলাদা, তাই না? পরে বাস স্টেশনে মানিক ভাইয়ের সাথে আমার দেখা হয়। আমি কখনোই কিন্তু ওনার পরিবারের কাছে যাইনি, মানে ওনার ওয়াইফকে দেখি না, ওনার পরিবারের মানুষকে দেখি না, বাট ওই দিন ওনার পরিবারের মানুষগুলোকে দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। মানিক ভাইয়ের বউ এতটাই সুন্দর ছিল যেন অবিকল বাংলাদেশি নায়িকা পূর্ণিমার মতো, এত সুন্দর চেহারা, যে চেহারার দিকে একবার তাকালে মনে হয় নজর মানে সরবে না, এত মায়াবী চেহারা। তো আমি প্রথমে এটা যে ওনার বউ আমি এটা চিন্তাই করতে পারি নাই। তো মানিক ভাই পরিচয় করাই দিয়ে ওনার বউর সাথে যে এ হচ্ছে মুরাদ, আমার গ্যারেজের যে কাকা আছে কাকার ছেলে। তো মানে ভাবি তখন আমার দিকে একটু অন্যভাবে তাকায় বলে ও আচ্ছা তোমায় মুরাদ, তোমার কথাই তো শুনেছিলাম, তোমার ভাই সবসময় তোমার কথা বলে। তো আমি ভাই তখনও বিশ্বাস করতে পারি না যে এইটা ওনার বউ। একটা সিএনজি ড্রাইভারের বউ এত সুন্দর হতে পারে এটা কখনো আমার মাথার মধ্যেই ছিল না। পরে আমি তখন বললাম যে ও আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম যে মানে ওনার শালিটা কেমন হবে। বেশ খানিকটা পরে ওনার শাশুড়ি তার শালিকে নিয়ে আসলো। শালিটাকে দেখে আমার মোটেও ভালো লাগে নাই, একেবারে কুৎসিত চেহারা, বউয়ের সাথে শালির কোনো মিলে নাই, মনে হয় যেন দুই বংশের মানুষ, দুইটা যে একই মায়ের পেটের বোন এটা দেখলে বোঝাই যায় না। কারণ আপনার মানিক ভাইয়ের বউ খুবই সুন্দর, কিন্তু দেখা যায় তার শালি একেবারেই মানে একটু ভিন্ন রকম চেহারা। যাই হোক, এরপরে ওনার পরিবারের সাথে মানে কথাবার্তা বললাম এবং কথাবার্তা সব কিছু শেষ করে আমরা তখন চট্টগ্রামের বাস স্ট্যান্ড থেকে কক্সবাজার সমুদ্রনগরী কক্সবাজার যাওয়ার জন্য তখন আমরা টিকিট কাটলাম। তো সবাই মিলে তখন বাসে উঠলাম, মুরাদ ভাই এবং ওনার ওয়াইফ এক পাশে বসছে আর তার শালি আর আমি হচ্ছে আরেক পাশে বসছি। তো বসার পরে বাস চলতেছে, তার মানে তার শালি আমার সাথে কথা বলতেছে, আমার সাথে মিশার জন্য ট্রাই করতেছে বা অনেকটা মানে আমার সাথে মিশতে চেষ্টা করতেছে। সত্যি কথা বলতে কি মেয়েটা অনেক ভালো ছিল, মানে যতক্ষণ আমার সাথে কথা বলতেছে খুবই আদর মহাব্বত ভালোবাসা নিয়ে আমার সাথে কথা বলতেছে, মানে মেয়েটার মাঝে কোনো খারাপই নাই। এরকম করতে করতে আমরা কক্সবাজার পৌঁছাই গেলাম এবং কক্সবাজার পৌঁছিয়ে একেবারে ভোরে পৌঁছাই। দেন আমরা মানে সারাটা দুপুর রেস্ট করি এবং বিকেলবেলা আমরা সমুদ্র দেখার জন্য বেরিয়ে পড়ি, আমি, উনি, ওনার শালিসহ ওনার ছোট ছেলেটা। তো সবাই মিলে সমুদ্রনগরীতে গেলাম এবং যাওয়ার পরে উনি কেমন জানি আমাকে মানে মানিক ভাইকে দেখে মনে হলো সে তার মানে শালির সাথে আমাকে কথা বলার জন্য সুযোগ দিচ্ছে। আমি যেন তার শালির সাথে কথা বলি বা শালি যাতে আমি যাতে তার শালিকে টাইম দেই বা এইরকম একটা সুযোগ উনি দুলাভাই হিসাবে করে দিচ্ছে। কিন্তু ভাই আমার তো তার শালির প্রতি নজর না, আমার নজর ছিল তার বউয়ের প্রতি। আমি বারবার তার বউয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করতাম, তার বউয়ের সাথে মিশার জন্য চেষ্টা করতাম, কিন্তু মানিক ভাই আমাকে সবসময় তার শালির সাথে মিশানোর জন্য চেষ্টা করতো। আমি যাতে তার শালির সাথে কথা বলি, তার শালির সাথে মিশি, এটাই উনি মানে ট্রাই করতো। এভাবে প্রায় 3 দিনের মতো আমরা কক্সবাজারে ছিলাম এবং 3 দিনে মানিক ভাই অনেকভাবে ট্রাই করছে তার শালির সাথে আমাকে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। তা আমি কোনোভাবেই তার শালির সাথে অ্যাডজাস্ট হতে পারলাম না। এর মাঝে তার ওয়াইফের সাথে আমি খুবই ঘনিষ্ঠতা মানে ওয়াইফের সাথে অনেক ঘনিষ্ঠতা বেড়ে গেল। তার ওয়াইফের নাম ছিল সানজিদা। তো ভাবির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এরপরে দেখা গেল 3 দিন পর্যন্ত কক্সবাজার আমরা প্রচুর মজা করি, অনেক মজা করি। যদিও টেকনাফ যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল, কিন্তু আমরা টেকনাফ ক্যান্সেল করে 3 দিন পরে কক্সবাজার থেকে পুনরায় আবারও চট্টগ্রামে ব্যাক করে চলে আসি। এবার চট্টগ্রামে ব্যাক করে আসার 2 দিন পরে আমার আব্বা একদিন আমারে বলে, আচ্ছা মুরাদ, এই যে মানিকের যে একটা শালি আছে এটা তোর কেমন লাগে? মানে আব্বা যখন আমার এই কথাটা বলে তখন আমি বুঝে গেলাম যে আব্বাই পরিকল্পনা করে মানিক ভাইয়ের সাথে আমাকে কক্সবাজার পাঠাইছে তার শালির প্রতি আমার যাতে একটা আকর্ষণ আসে, আমি যাতে শালিকে তার ভালোবাসি বা বিয়ে করি, এবং হয়তো বা আমি বিয়ে শাদী করলে সংসার করলে
এই নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে পারবো। এইরকম একটা ভুল ধারণা আমার আব্বার মাথায় ছিল, যার কারণে হয়তো আব্বা আমাকে মানিক ভাইয়ের সাথে কক্সবাজারে পাঠায়। তা আমি আব্বাকে তখন ডিরেক্টলি বলে দিই, আপনি কি এই মেয়েকে দেখেছেন? আমার আব্বা বলে, না আমি তো দেখি নাই, তোর ছোটো ভাই দেখেছে, সে বলে নাকি অনেক সুন্দর। আমি বললাম, তো ঠিক আছে, আমার ছোটো ভাই যদি বলে অনেক সুন্দর, তাহলে আমার ছোটো ভাইকে বিয়ে করাই দেন, এটা আমাকে বলার দরকার কি? আমার আব্বা বলে, কেন, তোর কি মেয়ে পছন্দ না? আমি বললাম, আমি কেন, দুনিয়ার কোনো ছেলেই নেই মেয়েকে পছন্দ করবে না, আর এটা পছন্দ করার কোনো মালই না, আমার এটা ভালোই লাগে না। আমার আব্বা বলে, এরকম করে কথা বলতেছিস কেন? তুই মেয়ের সাথে কক্সবাজার গেলি, ঘুরলি ফিরলি, মানিক বলল তোর নাকি মেয়ের সাথে অনেক ভালো কথাবার্তা হয়েছে। আমি বললাম, বাবা কথাবার্তা হইলে কি বিয়ে করতে হবে? আসলে মূলত এই মেয়েটাকে আমার ভালোই লাগে না। আমি তখন মূলত এই মেয়েটার সাথে আমার আব্বা বলার পর আমি এটাকে পুরো ছেড়িয়ে দিলাম। একটা পর্যায়ে মানিক ভাইও তখন আমাকে বলতে শুরু করলো, যে আমাকে বারবার বলতো যে কী ব্যাপার, আমার শালিকে তোমার ভালো লাগে নাই, স্বপ্নারে ভালো লাগে নাই, স্বপ্নাকে দেখতে সুন্দর না, এইটা ওইটা আমাকে বললো। তো আমি চিন্তা করলাম হঠাৎ করে একটা পর্যায়ে, ভালো লাগছে তো ওনার বউকে, তো এখন আমি তো চাইলে ওনার ঘরে যেতে পারবো না, ওনার বউর সাথে কথা বলতে পারবো না, যার কারণে আমি চেষ্টা করলাম যে আমি ওনার শালী স্বপ্নের সাথে একটু প্রেম ভালোবাসার অভিনয় করবো, এবং সেই অভিনয়ের সূত্র ধরে আমি মানিক ভাইয়ের বাসায় যাব। যেহেতু শালী ওনার বাসায় থাকে, মানিক ভাইয়ের বাসায় যাব, এবং বাসায় গিয়ে আস্তে আস্তে আমি মানিক ভাইয়ের বউ সঞ্চিতা ভাবির সাথে মেশার জন্য চেষ্টা করব। এই পরিকল্পনাটা করে আমি তখন মানিক ভাইকে বললাম যে, মানিক ভাই, ধরেই তো আসলে প্রেম ভালোবাসা হয় না, প্রেম ভালোবাসা হতে তো একটু সময় লাগে, আমি আপনার বাসায় যাই, আপনার ওয়াইফের সাথে মিশি বা আপনার শালীর সাথে মিশিয়ে কথাবার্তা বলি, এবং এরকম করতে করতেই তো একটা পর্যায়ে ভালো লাগা শুরু হবে। উনি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তাই তুই যে কোনো সময় আমার বাসায় যেতে পারিস, আমার বাসায় যাওয়ার জন্য তো তোর আর পারমিশন নেওয়ার তো প্রয়োজন নাই, তোর যখনই প্রয়োজন হবে তুই আমার বাসায় চলে আসবি, এবং আমার বাসার ঘরের দরজা তোর জন্য দিনটা 24 ঘন্টা খোলা। এই সুযোগটা আমি তখন কাজে লাগাইলাম। আমি সুযোগ পাইলেও মানিক ভাইয়ের ঘরে চলে যেতাম, এবং ওনার শালী, ওনার ওয়াইফ সবার সাথে রাতের বেলায় লুড্ডু মুড্ডু খেলতাম, এবং রাতের বেলা ওখানেই ঘুমাইতাম। যদিও ওনার শালী আমার সাথে কিছু একটা করার চেষ্টা করতো, বাট আমি সত্যি কথা বলতে কোনো দিনও ওই মেয়ের দিকে কোনো রকমের অন্য কোনো নজরে আমি তাকাইতাম না। আমার এক কথা বলতে গেলে এই মেয়েকে ভালোই লাগতো না, তারা ভালোবাসবো কি, আমার চোখের দৃষ্টিতে তার প্রতি কোনো আকর্ষণ আসতো না। এমন করেই 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে, আর আমি আস্তে আস্তে করে ভাবির সাথে মিশার জন্য চেষ্টা করতেছি। যতটা ভাবির সাথে মিশার চেষ্টা করি, ভাবি ঠিক ততটা আমাকে তার ছোটো বোনের দিকে আকৃষ্ট করে দেয়। আমি একটা দুষ্টমি করে কথা বললে ভাবি তখন তার বোনকে ডাইকা বলে, ওই দেখ 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 মুরাদ কী বলছে। এইরকম করে তখন এই পরিবারের মধ্যে কথাবার্তা চলতেছে। আমি কোনোভাবেই না এই সঞ্জিতা ভাবির সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না। আমার টার্গেট তো ছিল শুধু সঞ্জিতা ভাবি, যেভাবে হোক এই সঞ্জিতা ভাবিকে আমাকে পটাইতে হবে, এবং আমার এই সঞ্জিতা ভাবিকেই বিয়ে করতে হবে, এরকমই পরিকল্পনা ছিল। কিন্তু যখন দেখলাম যে না, এটা আর কোনোভাবেই হয় না, ভাবির দিকে আমি আর ঝরতেই পারি না, ভাবির কাছে গেলেই পরে সে তার বোনের দিকে আমাকে সরাই দেয়, পরে মাথার মধ্যে খুব খারাপ চিন্তাভাবনা চলে আসতেছে যে যেভাবেই হোক আমার সঞ্জিতা ভাবির বিয়ে করাই লাগবে। আর এই কথা তো আমি আব্বার কাছেও বলতে পারি না, যেহেতু ওনার বিয়ে হয়েছে, ওনার একটা বাচ্চাও আছে, এটা তো আর আমার আব্বা মানবে না, আর আমার ভাইও মানবে না, বা আর মানিক ভাই শুনলে তো উনি আমাকে মেরে ফেলবে। তাই আমার আব্বা তখন আমাকে বলে, যেহেতু মানিকের শালিকে আমার ভালো লাগে নাই, আব্বা তখন আমাকে অন্যদিকে আমার জন্য মেয়ে দেখবে। আমি তখন আমার আব্বারে ডিরেক্টলি বললাম যে আমার একটা মেয়ের পছন্দ হয়, কিন্তু আমি দেখি মেয়েটা যদি আমাকে বিয়ে করতে রাজি হয়, আমি মেয়েটাকে বিয়ে করব। আমার আব্বা তখন আমারে বলল যে, কোথায়, কোন মেয়ে, আমাকে তুই বল, কোনো সমস্যা নেই, আমি প্রয়োজনে মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে যাব। আমি তখন আমার আব্বারে বললাম যে, না আব্বা, তোমার প্রস্তাব নেওয়ার প্রয়োজন নেই, আমি মেয়ের সাথে কথাবার্তা বলি, এবং কথাবার্তা বলে আগে মেয়ের সাথে সব কিছু ঠিকঠাক করি, দেন একটা পর্যায়ে আমি মেয়েকে বিয়ে করব। সো এই নিয়ে তোমার কথা বলতে হবে না। আমার আব্বা বলে, কথা বলতে হবে নাকি, আমি কথা বলি, আমি কথা বলে দিলে তোর বাবা হিসাবে জিনিসটা আরও অনেক সুন্দর হবে। আমি তখন আমার আব্বারে বললাম যে, না আব্বা, তুমি কথা বললে এটা আরও ঝামেলা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, তোমার কথা বলতে হবে না, তুমি অপেক্ষা করো। এই কথা বলে আমি শুধু আমার আব্বাকে অপেক্ষা করাচ্ছিলাম। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছে। আমি যতই সঞ্জিতা ভাবির সাথে ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করি, একটু কথা বলার জন্য চেষ্টা করি, কোনোভাবেই এটা হয়ে ওঠে না। একটা পর্যায়ে মানিক ভাইও বুঝে গেল যে তার শালীর প্রতি আমার কোনো আকর্ষণ আসবে না। একটা পর্যায়ে এক গার্মেন্টসের সুপারভাইজারের পক্ষ থেকে তার শালীর একটা বিয়ের প্রস্তাব আসে। তো আসার পরে ওই দিন রাতেই ওই দিনে তার শালীর সাথে ওই গার্মেন্টসের সুপারভাইজারের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যায়, এবং মোটামুটি পারিবারিকভাবে মানিক ভাই তার সাধ্য সমাপ্ত মতো একটু অনুষ্ঠান করে তার শালীকে ওই গার্মেন্টসের সুপারভাইজার হাতে তুলে দেয়, এবং শালীর বিয়ে হয়ে যায়। এবং শালীর বিয়ে হয়ে গেলে পরে আমি আর ওইভাবে মানিক ভাইয়ের ঘরে যেতে পারি না। একবারে করি 2বার গেলে মানিক ভাই আমাকে ডিরেক্টলি বলে যে,
এই মুরাদ তুমি এতবার কেন আসো আমার ঘরে, এটা একটা মানে কি বলে ফ্যামিলি বাসা, তুমি যে বারবার আসো অনেকেই খারাপ বলে। কিন্তু ভাই এমনও রাত গেছে যে আমি ওনার বাসায় রাতের পর রাত ঘুমাইছি, কিন্তু তখন কিন্তু সে আমাকে বলে নাই যে এটা ফ্যামিলি বাসা, বাইরের লোকেরা খারাপ বলে, তুমি এতবার কেন আসো। বাট যখনই তার শালের বিয়ে হয়ে গেল ঠিক তারপর থেকে তার বাসার ত্রিসীমানায় যাওয়া আমার জন্য মনে হয় নিষেধাজ্ঞা জারি করা হলো। এরপর আমি মাঝে মাঝে যাইতাম এবং এরকম করতাম, বাট উনি বাধা দিত। বাট যতভাবেই চেষ্টা করতাম হয় না, কোনোভাবেই হয় না। ভাবলাম কি করা যায়, কোন পথে যাওয়া যায়। আমার কথা হচ্ছে যে কোনো কিছুর বিনিময় হোক এই সানজিদা ভাবির আমার বিয়ে করাই লাগবে, আমি সানজিদা ভাবির সাথে সংসার করব। এরকম করতে করতে আমার একটা লোকের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, উনি প্রশাসনিক লেভেলেই ছিল, যে কোনো একটা পোস্টে ছিল, ভালো অবস্থানের ভিতরে। তো উনি আবার মাঝে মাঝে আমাদের গ্যারেজে আসতো, আমার সাথে ভালো সম্পর্ক হইতো, আমি তো নেশা করতাম। তো উনি আমাকে মানে ওনাদেরই একটা সোর্সের সাথে আমি জড়িত ছিলাম, আমি মাল সাপ্লাই করতাম এবং বিনিময়ে ওনাকে কিছু টাকা দিতাম। ওই লোকটার সাথে তখন আমি একটা কন্ট্রাক্ট করি এবং কন্ট্রাক্টটা ব্যতিক্রম ধর্মী একটা কন্ট্রাক্ট ছিল এরকম যে আমি ওই লোকটার মাধ্যমে মানিক ভাইকে ধরাই দিব, মানিক ভাইকে মাদক ব্যবসায়ী হিসেবে ধরাইব। তখন কিন্তু আমাদের চট্টগ্রামে মাদকের অভিযান চলতেছিল, চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া ওই সাইডগুলোতে মাদকের অভিযান চলতেছিল। কারোর সাথেই কোনো মানে মাদকের জন্য 0 টলারেন্স, সরকার চায় যে মাদক একদম 0% হয়ে যাবে, কোনো মাদক থাকবে না, মাদকের সাপ্লাইও হবে না। তো সেই সময়টার মধ্যে আমি তখন ওই সদস্যরা মানে সরকারি লোকটার সাথে কন্ট্রাক্ট করি এবং টাকা পয়সার বিনিময়ে কন্ট্রাক্ট করি। এবং কন্ট্রাক্ট করার পরে একটা পর্যায়ে আমি তখন মানিক ভাই যে সিএনজি আমাকে ঠিক করতে দিত, ওনার সিএনজি একটা জায়গার ভিতরে আমি কিছু মাদক দ্রব্য যেমন বিভিন্ন আপনার মদের কিছু জিনিস, গাঞ্জা সহ আরও কিছু জিনিস হচ্ছে ওনার সিএনজির একটা জায়গার মধ্যে আমি তখন রেখে দিই। এবং ওই জায়গাটার মধ্যে রেখে দেওয়ার পর উনি যখন সিএনজি নিয়ে যাচ্ছিল আমি সেখানে ইনফর্ম করে দিই, এবং ইনফর্ম করে দিলে পর ওই জায়গার মধ্যে তখন মানিক ভাইয়ের সিএনজিটাকে আটকানো হয়। আটকানোর পর ওনার সিএনজি তল্লাশি চালানো হয়। আমি তো বলেইছিলাম যে কোন জায়গায় মালগুলো রাখা আছে, এবং সিএনজি তল্লাশি করতে গিয়ে সেই জায়গার ভিতরে তখন মালামালগুলো পায়, এবং মালামালগুলো পেলে পরে ওনাকে ওইখান থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং অ্যারেস্ট করে নিয়ে গেলে মানিক ভাইয়ের তো একমাত্র কাছের লোক ছিলাম আমি, আমার বাবা, আমরা ছাড়া তো আর কেউ ছিল না। এবার মানিক ভাইয়ের মানে যে শ্বশুরবাড়ির লোকেরা ছিল তারাও খুবই গরিব ছিল, হতদরিদ্র ছিল। মানিক ভাইয়ের শ্বশুর যে ছিল উনি এক কথায় বলতে গেলে রিক্সা চালাইতো, মানে খুবই গরিব ছিলেন আর কি। তো ইনাদের পক্ষে তো আর কোনো কিছু করা সম্ভব নয়। মানিক ভাইয়ের একমাত্র গার্ডিয়ান তখন আমার আব্বাই ছিল, আর মানিক ভাইয়ের বাবা মাও ছিল না, মানে উনি আসলে একটু এতিম টাইপেরই ছিল। বাড়ি ছিল নোয়াখালীতে, ওইখান থেকে এসে চিটংয়ে রিক্সা চালাইতো, মানে আপনার সিএনজি চালাইতো। তো ওই ওনার ওয়াইফ তখন মানে মানিক ভাইয়ের ওয়াইফ সানজিদা ভাবি তখন বারবার আমার আব্বার কাছে আসতো। তো আমার আব্বার কাছে আসলে আব্বা তো ধরেন গ্যারেজের কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো। আমি তখন আব্বারে বলতাম যে আব্বা, মানিক ভাই তো আমাদের অনেক কাছের মানুষ ছিল, সবসময় আমাদের গ্যারেজে আসতো, আমাদের এখানে কাজ টাজ করতো, আমাদের ভাইয়ের মতো সম্পর্ক, আমি দেখি না মানিক ভাইয়ের জন্য কিছু করতে পারি কিনা। আমার আব্বা আমাকে তারপরেও বিশ্বাস করতে খুব কষ্ট হতো। আব্বা আমাকে বলে যাই করবি, যেটাই করবি আমাকে জানায়া শোনায় আমার কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে করবি, একক সিদ্ধান্তে কোনো কাজ করবি না। আমি বললাম না আব্বা, আমি একক সিদ্ধান্তে কোনো কাজ করব না, আর একক সিদ্ধান্তে কাজ করতে যাবই বা কেন? যদি কোনো কিছু করা লাগে বাবা তাহলে তোমার কাছ থেকে জিজ্ঞেস করব, তুমি যদি অনুমতি দাও তবেই আমি করব। তো আব্বুর কাছ থেকে তখন এইভাবে কথাবার্তা বলে অনুমতি নিলাম। এবার আমি তখন এই সানজিদা ভাবির নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম, এখানে যাইতাম, ওইখানে যাইতাম, এই কোডে যাইতাম, ওই কোডে যাইতাম, অনেক কোডে দৌড়াইতাম, কিন্তু উপর দিয়ে ভাবিরে বুঝাইতাম যে আমি মানিক ভাইরে বের করার জন্য জান প্রাণ চেষ্টা করতেছি ভাবি, আমি মানিক ভাইরে বের করে আনবো ভাবি, তুমি টেনশন করো না। কিন্তু বিতর্কতভাবে আমি টাকা পয়সা দিয়ে মানিক ভাইকে একটার পর একটা মামলা দাঁড় করাইতাম। এরকম করতে করতে বেশ অনেকগুলো দিন কোর্টের বারান্দায় ভাবি দৌড়াইতাছে আমারে নিয়া, বাট কোনোভাবেই কোনো কাজ হয় না। এরকম করতে করতে হঠাৎ করে আমি একদিন ভাবিরে প্রস্তাব দিলাম, ভাবি আমি একটা লোকের সন্ধান পাইছি, ওনার বাড়ি হচ্ছে ঢাকাতে, উনি একজন বড় মাপের উকিল মানুষ, ওই লোকটার কাছে গেলে মনে হয় মানিক ভাইরে বের করে আনার একটা পথ পাওয়া যাবে। ওই লোকটা অনেক বড় মাপের একজন উকিল, চলেন একদিন ওনার কাছে যাই। ভাবি আমার তখন বলে ঢাকায় যাবো, চিটং থেকে এত দূরে, একটা কাজ করে আমার আব্বারের সাথে করে নিয়ে আনি। আমি বললাম না ভাবি, আপনি যদি কাউরে সাথে করে নেন তাহলে আমি যাবো না, এত লোক নিতে পারবো না, এমনিই টাকা পয়সা নাই, আমার আব্বা নিজ থেকে টাকা পয়সা দিতেছে আপনাদেরকে, আমি দিতেছি, আপনাদের তো একটা টাকাও খরচ করতে পারতেছেন না, ঢাকায় যাওয়া আসা গাড়ি ভাড়া এতগুলো টাকা আমরা কোত্থেকে দিব বলেন? আপনার আব্বা একটা মানুষ যাবে, ওনার একটা খরচ আছে না, আপনি আপনার ছেলে আর আমরাই চলেন, আমরাই সব কিছু করতে পারবো।
তো ভাবিও তখন বুঝলো যে ভাবির অবস্থা খারাপ, তার কাছে কোনো টাকা পয়সা নেই আমাদেরকে দেওয়ার মতো, আমরাই তো সব টাকা দিচ্ছি। তো ভাবি তখন আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, এবং আমার প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে আমি তখন ভাবিরে নিয়ে এই চিটংয়ের উদ্দেশ্যে, মানে চিটং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আপনার রাতের বাসে রওনা দিলাম। পরে সকালবেলা আমি তখন ঢাকায় গিয়ে পৌঁছানোর পরে তো প্রায় 10টার দিকে তখন আমরা ওই জসকোটের দিকে যাই। জসকোটে যাওয়ার পরে ভাবি আমারে বারবার বলে, ওই উকিল কই, যে উকিলের জন্য আপনি এখানে আসছেন, যে উকিলের সাথে আপনি দেখা করবেন। আমি ভাই মূলত কোনো উকিলের সাথে দেখা করতে আসি নাই, আমি যেই প্ল্যান মাথায় নিয়ে আসছি আমি সেই প্ল্যান অনুযায়ী তখন কাজ করতেছি। ভাবি আমাকে বারবার বলে, কী ব্যাপার মুরাদ ভাই, উকিল কই? দিনের প্রায় 2টা-3টা বেঁচে গেছে। আমি তখন বললাম, ভাবি উকিল তো আজকে একটা মামলা নিয়ে দৌড়াইছে, সে তো আজকে আর সময় পাই নাই, এখন আজকে তো সে আর আসতে পারবে না। একটা কাজ করি, আমরা আজকে রাতটা থেকে যাই, তা কালকে সকালেই আমরা উকিলের সাথে দেখা করব। উকিল আজকে একটা মামলা নিয়ে দৌড়াইছে, এই জন্য আর আমাদের কাছে আসতে পারে নাই। ভাবি তখন আমারে বলে যে, এই শহরে তো আমার পরিচিত কেউ নাই, আপনার কি কেউ আছে? আমরা কোথায় থাকবো? আমি বললাম, কি বলেন ভাবি, মানুষ লাখ লাখ টাকা দিয়ে হোটেল বানায় রাখছে ভাড়া দেওয়ার জন্য, তো আমরা কোনো একটা হোটেলে থাকবো, পরিচিত জন লাগবে কেন? হোটেলই তো আমাদের ঘর, তাই না? টাকা দিব, হোটেলে থাকবো। ভাবি তখন আমার বলতেছে, মুরাদ ভাই দেখেন, আমি জীবনে কখনো হোটেলে থাকি নাই, এবং হোটেলে কিভাবে থাকতে হয় সেটাও আমি জানি না। আমি বললাম, ভাবি হোটেলে থাকতে হলে আপনাকে একটা কষ্ট স্বীকার করতে হবে, আপনি শুধু আমাকে স্বামী পরিচয় দিবেন। উনি আমাকে বলে, মানি? আমি বললাম, হ্যাঁ, আমাকে স্বামী পরিচয় দিয়ে হোটেলে উঠবেন, আমরা দুজনের মতো করে রুমের মধ্যে থাকবো, তাতে সমস্যা না, আমি তো আপনাকে ভাবির নজরেই দেখি, এবং আপনিও সেই নজরে আমার সাথে থাকবেন। ভাবি তখন আমারে বললো যে, তাহলে এটা কি ঠিক হবে? আমি বললাম যে, হ্যাঁ, এছাড়া হোটেলে অন্য কোনো উপায় নেই, আমি যদি আপনাকে আলাদা কোনো রুম দিই, আপনি আলাদা কোনো রুমে থাকেন, তাহলে হোটেল বয়রা রাতের বেলা এসে আপনার সাথে খারাপ কাজ করতে পারে। ভাবি তখন আমার বলে, না 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 না, আমি আলাদা কোনো রুমে থাকতে পারবো না, একা একা আমার ভয় লাগবে, আমি থাকলেই এই কি বলে তোমার সাথেই থাকবো। মানে উনি রাজি হয়ে গেল। তো আমরা প্রায় 5টার দিকে তখন খাওয়া দাওয়া করে একটা হোটেল ভাড়া নিলাম। আপনার হোটেল ভাড়া নেওয়ার পরে ওই হোটেলেই আমরা তখন ভাবিরে বউ পরিচয় দিয়া হোটেলের মধ্যে উঠলাম। তো হোটেলের মধ্যে উঠলাম, রাত্র প্রায় 10টা, 10:30 মতো বেজে গেছে। ভাবি তখন তার বাচ্চারা নিয়ে খাটের উপর শুইছে, আমি তখন সোফার মধ্যে শুইলাম। ভাবি আমারে বলতেছিল যে, একটা কাজ করেন মুরাদ ভাই, আপনি খাটের উপরে শোন, আমি বাচ্চারা নিয়ে সোফাতে ঘুমাই। আমি বললাম, না না না, আপনি সোফাতে ঘুমাইবেন কেন, আপনি বাচ্চারা নিয়ে খাটেই ঘুমান। তো 10টা-11টা বেজে গেল। আমি তখন আর একটা পর্যায়ে নিজের আর কন্ট্রোল করতে পারলাম না, মানে এই যে ওনাকে বুঝিয়ে শুনিয়ে কিছু একটা করা, সেটা তো অনেক বছর ধরে চেষ্টা করতেছি, কাজ তো হয় না। ওই রাত 10টার দিকে তখন আমি একরকম বাধ্য হয়েই জোর জবস্তি করে, এক কথায় বলতে গেলে যেটাকে দর্শন বলে, ওই হোটেলের মধ্যে ওনাকে দর্শনে করি। এবং উনিও খুব বেশি একটা চিৎকার চেঁচামেচি করেন। আমি বলছি, ভাবি চিৎকার করলে বাইরের লোকেরা আসবে, হোটেল বয়েরা আসবে, সে আপনাকেও ধরবে, আমাকেও ধরবে, এবং আমরা আরও ঝামেলায় পড়ে যাবো, আপনি চিল্লেন না। উনি আমাকে বলেছে, মুরাদ এটা কী হচ্ছে আমার সাথে, আমি তোমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করি, আমি তোমাকে আমার নিজের আপন ছোট ভাইয়ের মতো মনে করি, মুরাদ তুমি এটা কী করতেছো? আমি ওনার আর কোনো কিছু বলার সুযোগ দিলাম না, এবং সুযোগ না দিয়ে সেখানে ওনার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। এবং এরপর থেকে ভাবি খুবই কান্নাকাটি করে সারাটা রাত। এবং সকালবেলা আমি তখন কী করলাম, একজন উকিল ঠিক করলাম, মানে টাকা দিয়ে একটা উকিল ঠিক করলাম, এটা যে আপনার সাথে আমার ভাবি এসে কথা বলবো এই মামলার বিষয়ে, তাই কথাবার্তা বললাম। পরে ভাবির আমি সকালবেলায় মানে উকিলের কাছে নিয়ে গেলাম, উকিলের কাছে নিলাম। পরে ভাবি তখন উকিলের সাথে কথাবার্তা বলে, উকিল কথাবার্তা বলে একটা টাইম নেয়। এটা কিন্তু আমি এর পরের দিন গিয়ে ঠিক করছি, এর আগে কিন্তু আমার কোনো উকিল ঠিক করা ছিল না। একটা টাইম নিয়ে ভাবি তখন আমার সাথে চলে আসে আবারও চিটংয়ে। তো চিটংয়ে আসার পর যেহেতু আমার একবার এই জিনিসটা ফ্রি হয়ে গেছে, আমি একবার এই জিনিসটার মধ্যে ফ্রি হয়ে গেছি, তখন আমি কন্টিনিউসলি এই কাজটা করার জন্য চেষ্টা করতাম। মানে ভাবির বাসায় যেতাম, গিয়ে একরকম, ভাবি তো বাসায় একাই থাকতো বাচ্চারা নিয়ে, তখন জোর করে আমি তখন এই কাজটা ওনার সাথে করতাম, প্রায় প্রতিনিয়তই করার চেষ্টা করতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন যতই করতেছি, কিন্তু আমার প্রতি ওনার কোনো ফিলিংস আসে না। যেটা আমি করি উনি এটা ভাবে জোর করে করতেছি, এবং তিনি সেটাকে আসলে তার জীবনের একটা মানে কষ্টের পার্ট হিসেবে নিয়ে নিচ্ছে। আমাকে ওভাবে তিনি অ্যাকসেপ্ট করে না যে তার কাছের কেউ, পাশের কেউ, বা তার সাথে আমার যেটা হচ্ছে এটার জন্য উনি খুশি, এরকম কিন্তু না। একটা পর্যায়ে ভাবলাম যে কী করা যায়, কোনোভাবেই তো তার সাথে আমি ওভাবে মিশতে পারতেছি না, সেও আমাকে ওভাবে মিশাচ্ছে না। তো আর আমি যে তার সাথে এগুলো করতেছি, সে যদি আমার আব্বাকে বলে দেয় তাহলে তো আরও বেশি ঝামেলা হবে। আমি তাকে অবশ্যই বলে দিছি যে যদি আপনি আমার আব্বাকে এইসব কোনো কিছু বলে দেন, আমি এমন ব্যবস্থা করবো যে মানিক ভাই যাতে কোনোদিনও জেল থেকে বেরোতে না পারে। মানে আমার তো প্রশাসনদের সাথে ভালো সম্পর্ক আছে, এটা কিন্তু ভাবেই বুঝতো। এরকম করতে করতে ভাই অনেকভাবেই চেষ্টা করছে, মানে চেষ্টার কোনো উপায় রাখি নেই তাকে বিয়ে করার জন্য বা তার সাথে থাকার জন্য।
বাট কোনোভাবে কাজ হয় নাই। একটা পর্যায়ে আমি অন্য একটা পথ অবলম্বন করি। ভাবির বাসার আশেপাশের কিছু খারাপ ছেলেফেলে আছে যারা নেশা করে বা বিভিন্ন খারাপ মাদকের সাথে জড়িত, ওইগুলোর তখন ধরে বললাম যে আমি ভাবির ঘরে যাব এবং রাতের বেলা আমি ভাবির ঘরে থাকবো বা দিনের বেলায় থাকবো, তোরা আমার ধরবি, ধরে ভাবির সাথে আমাকে বিয়ে পড়াই দিবে। তো আমার এই যে বুদ্ধিটা বা এই যে আইডিয়াটা, এটা সম্পূর্ণভাবে ভালোভাবেই কাজে লাগছে। তো এইটা বলার পরে ঠিক একই দিন দিনের বেলায় দুপুরবেলা, ভাবি তো রাতে দরজা খুলতো না, বেশিরভাগই রাতের বেলা আমার সাথে জানালা দিয়েই কথা বলতো বা ঘরের ভিতর থেকে কথা বলতো, দরজা খুলতো না। দিনের বেলায় খুলতাম, আমি ঘরে ঢুকতাম এবং ঢুকার পরেই খানিকটা পরে তখন ওই পোলাপাইনগুলো জায়গার মধ্যে এসে অ্যাটাক করে। আমি পরিকল্পনা ঠিক যেভাবে সাজিয়েছি, ওই আমার পরিকল্পনা অনুযায়ী পোলাপাইনগুলো, এলাকার ছেলেপেলেগুলো তারা এসে আমাকে ওখানে ধরে ভাবির সাথে। এবং ধরার পরে তারা বলে আমি দীর্ঘদিন ধরে এখানে আসতেছি, এই মহিলার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, এই কথা বলে তখন আমার আব্বা আম্মাকে তখন ওই জায়গায় খবর দেয়। খবর দিলে পরে আমার আব্বা ওইখানে গিয়ে আমাকে সবার সামনে জুতো দিয়ে পিটাইতে শুরু করে। তো এলাকার ছেলেরা বলতেছে যে আঙ্কেল জুতো দিয়ে মারেন আর যাই করেন, এই ছেলে মেয়ের বিয়ে করা লাগবে, আমরা ছাড়বো না। পরে আমার আব্বা বলে যেহেতু খারাপ কাজে ধরা খাইছে তাহলে বিয়ে তো করাই লাগবে, দিয়ে বিয়ে করাই দিই। তো এলাকার পোলাপাইন তখন ওই জায়গায় উকিলে কাজী এনে আমার সাথে সানজিদা ভাবির বিয়ে পড়াই দেয়। তো বিয়ে পড়াই দেওয়ার পরে আলাদা একটা বাসা আমি তখন ভাড়া করি, সে বাসায় ভাবিকে তখন নিয়ে যাই, সানজিদাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সানজিদা রাতের বেলায় বাসর ঘরও আমাদের যেদিন হবে, অবশ্য আমার ছোটো বোনটাকে আমি ওই দিন নিয়ে যাই আমার ওই বাসায়। আমার ছোটো বোন, আমার দুঃসম্পর্কের এক খালাতো বোন, এরকম কিছু মানুষজন যায় এবং তারা বাসর ঘর সাজিয়ে দেয়। সেই ঘরে আমি তখন সানজিদের সাথে বাসর ঘরে ঢুকি এবং সানজিদের যে ছেলেটা ছিল ওইটা আমার বোনের রুমে আমার বোন তখন রেখে দেয়। তো আমাকে বাসর ঘরে যাওয়ার পরে বলে যে সত্যি কথা কি বলবেন মুরাদ সাহেব, আপনি কি আসলে আমার উপরে আকর্ষণ ছিলেন? আমার স্বামীটার কি হয়েছে আপনি কি বলতে পারেন? আমি বললাম আপনার সামনে বের হয়ে যেতে পারবে, যেহেতু আপনি আমাকে বিয়ে করেছেন, আপনি আমার সাথে থাকতেছেন, তাহলে আপনার স্বামীর আর কোনো সমস্যা হবে না। ভাবি তখন আমারে বলতেছে তার মানে কি সবই আপনার পরিকল্পনা ছিল, আপনি কি এগুলো ইচ্ছে করে করছেন? আমি বললাম না, আমি ইচ্ছে করে করেছি ঠিক এটা বলতে পারবো না এবং এভাবে বলা ঠিকও হবে না, এবং ভাইয়ের কপালে যা আছে তাই হয়েছে এবং আমার ভাগ্যে যা ছিল আমি তাই পেয়েছি। এরকম করে আমি তখন এই সানজিদা ভাবির সাথে থাকতে শুরু করি। কিন্তু তখনই আমার আব্বা আমাদের দোকান থেকে আমাকে বের করে দেয়, দোকান থেকে বের করে দেয়, আমার সাথে আব্বা আর কোনো কথা বলে না। এবং আমার মনে হয় আর কি, আমার যেটা ধারণা আব্বা অনেকটা বুঝে যায় যে আমি একটা পরিকল্পিতভাবেই করছি বা এটা আমি প্ল্যানিং করেই করছি যে সানজিদাকে বিয়ে করার জন্য, আব্বা এটা বুঝতে পারে। এবং এইভাবে সানজিদা ভাবির সাথে প্রায় 4 মাস ধরে আমি সংসার করি। 4 মাস সংসার করি, ভাবের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় না। 4 মাস পরে আমার আব্বা কেমনে মামলা টামলা করে অনেক কষ্টে পরে দৌড়িয়ে মানিক ভাইকে তখন জেল থেকে বের করে আনে। তো বের করে আনার পরে মানিক ভাই কিন্তু আর কোনো ঝামেলা করে না, যেহেতু সানজিদাকে আমি বিয়ে করে ফেলি, ও আমার সাথে আছে। তখন মানিক ভাই নোয়াখালীতে চলে যায়, আমাদের এলাকাতে উনি চলে যায় এবং উনি ওনার ছেলেটাকে নিতে চায়, কিন্তু ওনার ছেলেকে আমি দিই না। এখানে অনেক ঝামেলা আছে, ওনার কথাবার্তা আছে, ওইদিকে না যাই। ওনার ছেলেটাকে উনি নিয়ে যাবে, খুব বেশি ঝামেলা করা হামকি দামকি দেয়, কিন্তু আমি ওনার ছেলেকে দিই না। কারণ সানজিদা আমাকে বলে যদি ওনার ছেলেকে আমি দিয়ে দিই তাহলে সানজিদা আমার সাথে সংসার করবে না, ছেলের কাছে চলে যাবে। এবার আমি সানজিদার সাথে সংসার করতেছি, আমি তখন নিজে একটা ভাড়ায় সিএনজি চালাই। এভাবে দিনের পর দিন রাতের পর রাত কাটতেছে, বাট সানজিদার ঘরে কোনো সন্তান হয় না। এখন সন্তানাদি কেন হচ্ছে না ভাই, এটা আমি নিজেও জানি না। ওকে কোনো ওষুধ খায় সন্তান না হওয়ার জন্য, না অন্য কোনো কারণ, কী কারণে সন্তান হয় না তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানে। কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো বেবি হয় না। আমি ওর সাথে এইভাবে সংসার করে যাচ্ছি। আমার মা মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, আমার সাথে কথা বলতো, আমাদের সাথে বসতো এবং বাচ্চা হচ্ছে না কেন এই নিয়ে মা অনেক কথাবার্তা বলতো, বাট বেবি হয় না। এবং বেবি হয় না এটাতে আমার মা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায় যে বাচ্চা কাচ্চা হয় না কেন। এভাবে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো আমার সানজিদার সাথে সংসার থাকে। 1.5 থেকে 2 বছর সানজিদার সাথে আমি সংসার করতো, দুজনের মাঝে প্রচণ্ড রকমের ঝামেলা হতো। এবং 1.5 থেকে 2 বছর পরে যে কোনো একটা কারণে আমি ওরে প্রচণ্ড রকমের মারি, খুব মারি। এবং আমি কিন্তু ওকে প্রথম থেকে অত্যাচার করতাম, মানসিকভাবে টর্চার করতাম, গায়ে হাত তুলতাম। এবং 2 বছর পর যখন আমি ওকে প্রচণ্ড রকমের মারি, ও তখন ওর বাপের বাড়িতে চলে যায়। ওর আব্বা তখন পর্যন্ত সিএনজি চালাতো, তার পাশাপাশি রাতের বেলায় একটা পান সিগারেট বিক্রি করতো বাস স্ট্যান্ডে। তো ওর আবার ভাই আছে, ছোটো ভাই আছে, ওরও ওই কাজই করে। আর ওর ছোটো বোনের তো বিয়ে হয়ে গেছে। তো তখন ওর বাপের বাড়িতে চলে গেছে, ওর বাপের বাড়ি থেকে আর আসে না। আমি যতই আনার জন্য চেষ্টা করি ও আসেই না। তখন প্রায় আরও 2 মাস কেটে গেল, ঘরের মধ্যে আমি একাই থাকতেছি, ও তো ছেলেটারও নিয়ে চলে গেছে। আমি যখন সিএনজি চালাই, মাদক নেই, নেশা করি, ওই সমস্তই সাথে আমি জড়িয়ে পড়ি, সম্পূর্ণভাবে মাদকের উপরে আমি তখন ডিপেন্ড হয়ে পড়ি। মাদক, নেশা, জুয়া এসব ছাড়া আমার লাইফে আর কোনো কিছুই থাকে না। এই করতে করতে একদিন শুক্রবারে রাতের বেলায় আনুমানিক প্রায় আপনার 12:30 কি
একটার মতো বাজে, একেবারে গভীর রাত, 12:30 কি 1টার মতো বাজে। ওই টাইমে আমি তখন সিএনজিটা নিয়ে আসতেছি। আমাদের বাসা ছিল অক্সিজেনের পাশে, অক্সিজেনের ওইদিকে ছিল, অক্সিজেনের আগে একটা জায়গা আছে রূপাবাদ বলে, ওই রূপাবাদে ছিল আমাদের বাসা। তো রূপাবাদ যাওয়ার আগে মুরাদপুর ক্রস হবো, ওই জায়গার ভিতরে হঠাৎ একটা মেয়ে আমাকে আমার গাড়িটারে সিগন্যাল দিল, সিএনজি। তো সিগন্যাল দিলে পরে মেয়েটা দেখতে খুবই লম্বা টম্বা ছিল, বোরকা পরে আছে, হিজাব পরে আছে। তো সিএনজি সিগন্যাল দিলে আমি যখন নামছি, নামার পরে দাঁড়াইছি, পরে বললাম যে কই যাবেন, বলে বালুচরা। তো এত রাতের বেলায় বালুচরার আমি যাবো তো হচ্ছে এই রোডে, কিন্তু আমি তো রূপাবাদ পর্যন্ত যাব, বালুচরা যাব না, বালুচরা তো অক্সিজেনেরও পরে আমি ভাবলাম যে তো ওইদিকে যাবো না, কিন্তু এই মহিলা কই যাবে। আমি বললাম যে আপনি ওখানে কই যাবেন, বলে আমি চিনি, আমি যেখানে বলবো ওখানে নামাই দিবেন। তাই আমি বললাম ভাড়া কত দিবেন, উনি বলে আপনি কত চান। আমি বললাম আমার 1000 টাকা দেওয়া লাগবে, আমার কথা হচ্ছে ভাড়াটা বাড়াইয়ে চাইবো, যদি যায় তাহলে নিয়ে যাবো, আর না গেলে বাদ, আমার এখন আর দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, আর এমনি আমি টাল নেশা করেছি তো গাড়ি চালাইতেও কষ্ট হইতেছে। তারপরে দেখলাম 1000 টাকা রাজি হয়ে গেল। 1000 টাকা তো বাড়া জীবনও না, হয়তো 200 টাকা বাড়া হবে বড় জোরে, তো 1000 টাকা রাজি হয়ে গেছে। 1000 টাকা রাজি হওয়ার পরে তখন আমার সিএনজিতে উঠে গেল। আমি তখন সিএনজি দিলাম টান। এখন সিএনজি টানতেছি আর লুকিং গ্লাসে মেয়ের দিকে তাকাইতেছি, দেখি আমার কাছে মেয়েটাকে ভালো মনে হলো না, মনে হলো যে সম্ভবত খারাপ চরিত্রের কোনো মেয়ে, বা মোটা আমার কাছে ভালো মনে হলো না। মনে হওয়ার পরে বালুচরাটা পার হওয়ার পরে একটা বড় পাহাড় আছে ক্যান্টনমেন্টের ওইদিকে, আর্মি পাহাড়ের ওই দিকে যাওয়ার পরে পাহাড়ের মোটামুটি একটা নির্জন জায়গায়, ওখানে যাওয়ার পরে মেয়েটা তখন আমার বলতেছে যে সিএনজিটা থামান। চারদিকে কিন্তু তখন গুটগুটে অন্ধকার, একেবারে অন্ধকারের জন্য একটা জায়গা। তো এইরকম একটা জায়গার মধ্যে যাওয়ার পরে বলে সিএনজিটা থামান। এখন সিএনজি থামাইতে বলছে, আমি তখন অবাক হয়ে গেলাম যে কিরে এরকম জায়গার মধ্যে কেন থামাবো। আমি বললাম দেখেন এদিকে তো চারদিকে অন্ধকারে, জায়গাটাও ভালো না, এখানে মানুষ নেশা টেশা করে, আপনি একটা মেয়ে মানুষ এখানে কেন নেমে যাবেন, এর আশেপাশে তো কোনো বাড়িঘর, আপনি কোথায় যাবেন। তখন মেয়েটা আমাকে ধমক দিয়ে বলতেছে আমি কোথায় যাব এটা তো আপনার জানার দরকার নেই, আপনার ভাড়ার দরকার, আমি আপনাকে ভাড়া দিচ্ছি, আপনি থামেন, আমাকে নামাই দেন। এটা বলার পর আমি তখন এখানে সিএনজিটা দাঁড়া করালাম। দাঁড়া করানোর পরে আমি যে ঠিক আছে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে মেয়েটা তখন নেমে গেল। নেমে গিয়ে আমাকে 1000 টাকা ভাড়া দিল, 500 টাকা 2টা নোট দিল। দেওয়ার পরে দেখলাম মেয়েটা পাহাড়ের দিকে নেমে চলে যাচ্ছে, যে পাহাড় আছে পাহাড়ের দিকে নেমে চলে যাচ্ছে। আমি তখন সিএনজিটা ওখানে ঘুরে অনেকটা দূর আসছি। আসার পরে হঠাৎ আমার কাছে মনে হলো মেয়েটা তো ভালো না। এরকম মাঝে মাঝে হয় যে চিরং থেকে অনেক খারাপ মেয়েরা কন্ট্রাক্টে চলে যায়, ওই পাহাড়ের ভিতরে বিলের মধ্যে 3জন 4জন বা 5 জনের সাথে খারাপ সম্পর্ক করে এবং বিনিময়ে টাকা নেয়, যাদেরকে আমরা খারাপ মেয়ে বলি আর কি। তাই আমি ভাবলাম যে মেয়েটা তো খারাপ মেয়ে, আর দেখতে শুনতে যেহেতু লম্বা টম্বা ছিল, বোরকার মধ্যে যতটুকু দেখলাম মেয়ে খারাপ হবে না, আমি তাহলে সুযোগটা নিই। আমার ভিতর তখন হঠাৎ এরকম একটা খারাপ চিন্তা ভাবনা চলে আসলো। যতক্ষণ আমার গাড়িতে ছিল ততক্ষণ কিন্তু আমি এরকমটা ভাবি নাই, বা এরকম কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে নাই। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরেই তখন আমার মাথার মধ্যে হঠাৎ এই আইডিয়াটা চলে আসছে যে যেভাবেই হোক আমার মেয়েটার ধরতে হবে। আমি তখন সিএনজিটা আবারও ওই বালুচরার দিকে ঘুরে ওই পাহাড়ের কাছাকাছি আইসা পাহাড় থেকে সিএনজিটা আমি পাশে নামাই দিই, একটু জঙ্গলের দিকে নামাই দিই। জঙ্গলের দিকে নামাই আমি সিএনজিটারে, আমার ভিতরে হচ্ছে গাড়ির ভিতরে হচ্ছে ছিল আপনার স্টিলেট ছিল, ওইটা দিয়ে আমি তখন সিএনজিটা তালা মেরে দিই এবং শিকল দিয়ে ভালো করে তালা মারি যাতে কেউ নিতে না পারে। শিকল দিয়ে তালা মারি আমি তখন ওই পাহাড়ের দিকে হাঁটতে শুরু করছি। মোবাইলের উপর তখন আপনার এক ধরনের একটা টর্চ লাইটের মতো ছিল, ওই টর্চ লাইটে আলোটা দিয়া একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। তো আমার টার্গেট মেয়েটা এখানেই কোথাও না কোথাও আছে এবং কারো না কারোর সাথে মিশতে আছে। তো কী হয় আমি ওইটা শেষ দেখবার কি, এমন করতে করতে আমি প্রায় পাহাড়ের অনেকটা ভিতরে চলে গেলাম। অনেকটা ভিতরে চলে যাওয়ার পরে আমি যেটা শুনলাম দেখলাম যে একটু একটু আপনার চাঁদের আলো পড়তেছে, তো বোঝা যাচ্ছে একটা জায়গার ভিতরে মেয়েটা বসে আছে, একটা গাছের নিচে একটু বিলের মতো জায়গা, ওই জায়গাটার মধ্যে মেয়েটা বসে আছে। ওই জায়গাটার মধ্যে বসে থাকতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এই জায়গার মধ্যে বসে আছে কেন। আমি তখন চুপিসারে আস্তে আস্তে করে পিছন থেকে মেয়েটার কাছাকাছি গিয়ে দাঁড়ায় দেখতেছি মেয়েটা ওখানে বসে বসে কান্না করতেছে। তো কান্না করতেছে দেখে আমি ভাবলাম যে কী ব্যাপার, কান্না করতেছে কেন, নাকি কোনো খারাপ ছেলেরা যাদের আসার কথা তারা আসে নাই, না কি হয়েছে তা আমি জানি না। এর ভিতরে ভাই হঠাৎ করে মেয়েটাকে জেনে মুখে দিয়ে শুয়ে গেছে। যখন শুয়ে যাওয়ার পর যখন কক করতে শুরু করছে, আমি তখন ভাই পিছন থেকে দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরলাম এবং পিছন থেকে দৌড়ে গিয়ে ধরার পরে আমি যেটা বুঝতে পারলাম যে ও বিষ খেয়েছে, বিষ খেয়েছে এবং মুখ থেকে পুরো রক্ত বেরিয়ে হইতেছে। আমি তো খুব মহাবিপদে পড়ে গেলাম, কিরে আল্লাহ আমার সাথে এটা কী হইলো।
আমি তো আসছিলাম এরকম করার জন্য, এখন যে উল্লে বিষ খাইছে। তো একটা মানুষ যেহেতু বিষ খেয়ে আমার সামনে এরকম ছটপট ছটপট করতেছে, মরে যাওয়ার মতো অবস্থা, আমি গিয়ে তার ওইখানে ধরি এবং কোলে করে ধরে কোনো রকমের সিএনজির মধ্যে আসে এবং সিএনজির শিকল খুলি, তালা খুলে সিএনজি ঘুরে আমি তখন চিটং মেডিকেলের দিকে দৌড়াই। তো মেডিকেলের আগে আরেকটা হসপিটালে আমি তখন মেয়েটারে নিয়ে যাওয়ার পর নিজের বোন পরিচয় দিই। তো বোন পরিচয় দিয়ে মেডিকেলে তখন নিয়ে যাওয়ার পর ও তখন বিষ বের করা হয়। সারা রাত আমি হসপিটালে বসে থাকি, একে তো টাল অবস্থায় মাতাল অবস্থায় ছিলাম, সিএনজি নিয়ে সারাটা রাত হসপিটালে বসে থাকি এবং একটা পর্যায়ে তার বিষ বের করা হয়, মানে বিষ নিষ্কাশন করা হয়। এবং বিষ, আর এরই মাঝে কিন্তু আমার বউয়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমার বউ সানজিদা মানে কোথায় চলে গেছে, কোন অবস্থায় আছে, বা আবারও মানিকের কাছে চলে গেল কিনা, এর কোনো কিছু কিন্তু আমি জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। তো এরপরের দিন প্রায় দিনের 11টা বাজে মেয়েটা একটুখানি ভালো হয়। আমি কিন্তু আর সিএনজি নিয়ে কোথাও যাই না, ওই মানে হসপিটালের নিচেই দাঁড়িয়ে আছি। তখন তো আমার আব্বার সাথেও যোগাযোগ নাই, আমার সাথেও যোগাযোগ নাই, কেউ আর আমার সাথে কথা বলে না, কারোর সাথে আমার সম্পর্ক ভালো না। আমি তো তখন সম্পূর্ণ আমার মতো করেই আছি, এই জন্য আমি আর কোথায় থাকতেছি কী করতেছি এসবে কারো কিছু যায় আসে না। তারপর ওই অবস্থার মধ্যে আমি তখন মেয়েটারে যখন একটু মোটামুটি ভালো হবার পর আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে বলবেন আপনি কোত্থেকে আসছেন, আপনার ঠিকানা কি? পরে আমার বলে আপনি আমাকে কেন বাঁচাইছেন ভাই, আপনি আমাকে কেন বাঁচাইছেন? আমি বললাম দেখেন, আত্মহত্যা হচ্ছে মহাপাপ, আত্মহত্যা করে মরে গেলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় না। কারণ মৃত্যুর পরে আপনাকে আল্লাহর কাছে আরও বেশি জবাব দিতে হবে, আপনাকে আরও কষ্ট পাইতে হবে। তো আপনি কেন আত্মহত্যা করে ফেললেন হঠাৎ করে এরকম একটা জায়গায়? মেয়েটা আমারে বলে আপনি ওইখানে কেন গেছিলেন, আপনি আমারে কেন বাঁচাইতে গেছিলেন? আমি বললাম হয়তো আল্লাহ কোনো না কোনো একটা উসিলে আপনার কাছে আমারে পাঠাইছে আপনাকে বাঁচানোর জন্য, আমি আপনাকে বাঁচিয়ে আনতে পারছি, কিন্তু আপনি এটা কেন করলেন? কেন বিষের মতো এমন খারাপ জিনিস আপনি পান করলেন? আপনি কি আমারে বলতে পারেন এর কারণটা কি? পরে আমারে বলতেছে ভাই আমি কোনো কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই যে আপনি এখান থেকে চলে যান। আমি বললাম আমি এখান থেকে চলে গেলে আপনার হসপিটালে ভাড়া কে দিবে? বলতেছে আমার হসপিটালে ভাড়া দেওয়া লাগবে না, আমি ওদেরকে বলবো আমার একটা কিডনি রেখে দেওয়ার জন্য। তো মেয়েটার পোশাক আশাক দেখে যতটুকু মনে হলো যে অনেক ভালো পরিবারের মেয়ে, মানে অনেক সময় পোশাক আশাকে কিন্তু মানুষ বোঝা যায়, মানে তার পোশাক আশাকগুলো খুব দামি ছিল, অনেক ভালো জামা কাপড় তার শরীরে ছিল। পরে আমি বললাম যে দেখেন আপনার নাম কি? মানে আমার নাম শিশির। আমি বললাম আচ্ছা শিশির, আপনি কি আপনার পরিবারের ঠিকানা আমাকে দিবেন? আপনার পরিবারে কে আছে? আমি আপনার পরিবারের লোকজনদেরকে ডাকি এবং তারা এসে আপনাকে নিয়ে যাক। পরে আমাকে বলতেছে আমার পরিবারে কেউ নেই, আর আমার পরিবারে কেউ যদি থেকেও থাকে আমি যে বিষ খেয়েছি এটা শুনলে তারা খুশি হবে, আর তারা কষ্ট পাবে আমি মরি নাই শুনলে। তার কথাগুলো আমার খুবই হৃদয়ে আঘাত করতেছে বা আমার কাছে মনে হচ্ছে মানুষটা খুব কষ্টে আছে। পরে আমি বললাম যে আচ্ছা দেখেন আমার সাথে এরকমটা করবেন না, আমি আসলে সারাটা রাত ঘুমাই নেই, এবং সারাটা রাত আপনার পাশেই বসেছিলাম, আপনাকে চিকিৎসা দিয়েছি বা আপনার সাথেই ছিলাম, এখন আমি আর বসে থাকতে পারতেছি না, মেহেরবানি করে আপনি আপনার পরিবারের ঠিকানাটা আমাকে দেন, আমি আপনার পরিবারের লোকজনদেরকে ডাকি, তারা আসুক এবং তারা এসে আপনাকে একটা জায়গায় নিয়ে যাক বা পরিবারে নিয়ে যাক। মেয়ে আমার বলে আমার কেউ নাই। আমি বললাম মানে কেউ নেই মানে কি? আপনার বাবা মা ভাই বোন পরিবার পরিজন? বললাম তো আমার কেউ নেই, আমার বাবা মা ভাই বোন পরিবার পরিজন আমার কেউই নেই, আমি দুনিয়াতে একাই। আমি বললাম এটা কোনো কথা বললেন আপনি? মানুষ কি দুনিয়াতে একা থাকতে পারে বা মানুষ কি একা হয়? আপনি তো একা না, কেন আপনি কি নিজেকে বারবার একা দাবি করতেছেন? পরে আমারে বললাম তোরে ভাই আমি একা, আমার পৃথিবীতে কেউ নেই, আপনি আমার চলে যান, আপনি এখানে থাকেন না। পরে ডাক্তারদেরকে তো আমি আমার বোন পরিচয় দিয়েছি, পরে এখানে আমি কিছু টাকা দিলাম, দিয়ে বললাম যে আমি রাতের বেলায় আবার আসবো, তবে ওনার দিকে খেয়াল রাখেন উনি যাতে পালিয়ে না যায়। তো ডাক্তার বলে যে ঠিক আছে সমস্যা, আমাদের হসপিটাল থেকে পালাইতে পারবে না, আমাদের সিকিউরিটি গার্ড আছে। পরে আমি বাসায় যে ঘুমাইছি আমার আর কোনো হুঁশ নাই। পুরো ওই যে মানে দুপুর থেকে শুরু করে এরপরে রাত প্রায় 3:30টার দিকে আমার তখন ঘুম ভাঙে। পরের রাতে মানে পুরো টানায় ঘুম ছিলাম। 3:30টার দিকে ঘুম ভাঙার পরে স্টেশন রোডে যাই সিএনজি নিয়ে, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়া কইরা আমি কী করলাম সকালবেলা 7:30টার দিকে ওই হসপিটালে আবারও গেলাম, এবং হসপিটালে যাওয়ার পরে দেখলাম যে মেয়েরে যেভাবে রেখে আসছি মেয়ে ওভাবেই আছে, তবে অনেকটা সুস্থ আছে, অনেকটা ভালো আছে। পরে ডাক্তার আমারে বলে যে আপনি চাইলে বাসায় নিতে পারেন, এখন বাসায় নিয়ে যেতে পারেন। আমি বললাম যে বাসায় নিয়ে যাব, আমার বাসায় তো কোনো ফ্যামিলি নাই, আমি একাই থাকি, এরপরও এখন কি করব, নেওয়া তো লাগবে, যেহেতু তারা আমি বোন পরিচয় দিয়েছি। পরে ওইখান থেকে আমি তারে সিএনজিতে উঠাই, সে যেতে রাজি হচ্ছে না, তারপরে একরকম জোর করে সিএনজিতে উঠে আমি আমার বাসায় তারা নিয়ে আসি, সেও দিব্যে আমার বাসায় চলে আসে। আমি যে তারা আমার বাসায় আনছে আমার কিন্তু ভয় লাগতেছে, তেই মেয়ে খারাপ কোনো কিছু করে ফেলে কিনা, কারণ তার তো মাথা মুথা ঠিক নেই, আবার এখানে মরে গিয়ে আমাকে ফাঁসায় দেয় কিনা। পরে আমার বাসায় আনার পর আমি তারে বললাম যে দেখো আমি তোমার বোন ডাকছি, তুমি আমার ধর্মের বোন, আমার নিজেরও একটা বোন আছে, আমার নিজের বোনের বিয়ে হয়েছে, আমি যেতেও পারি নাই, আমার বোনের জন্য আমার খুব কষ্ট হয়, মায়া লাগে, সেখান থেকে আমি তোমাকে আমার বোন ডাকলাম, তুমি আমার বোন। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি যে তুমি আমাকে কোনো বিপদে ফালাইও না,
আমি তোমারে আমার ঘর পর্যন্ত আসছি, আমার ঘর পর্যন্ত তোমারে আমি আনছি রাখছি, তা তুমি আমার কোনো বিপদে ফালাইও না। আমি তোমার কাছে অনুরোধ করে বলেছি তুমি আমার কোনো বিপদে ফালাইও না। আমাকে বলে যে না, আমি আপনাকে কেন বিপদে ফেলাবো, আপনি আমারে আপনার ঘরে আইনা জায়গা দিয়েছেন এবং বোন ডাকছেন আমারে, আমি আপনাকে কোনো বিপদে ফেলবো না। তবে আপনি কেন নিজের বিপদটা নিজে ডেকে আনতেছেন? আপনি নিজের বিপদটা নিজে ডেকে না আইনে আপনি আমাকে কোথাও দিয়ে আসেন, আমি চলে যাই। আমি বললাম যে না, তুমি আমার ঘরেই থাকবে, যেহেতু আমি তোমাকে বোন ডাকছি তুমি আমার ঘরেই থাকো। মেয়েটাও দেখতে শুনতে খুব বেশি খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো এই অবস্থার মধ্যে মেয়েটা আমার ঘরে থাকতেছে, আমি তার জন্য বাজার সাজার করতেছি। সে রান্নাবান্না করে, আমার আমার বাসার মধ্যে 2টা রুম, একটা রুমও থাকে আর একটা রুমে আমি থাকি। কিন্তু কোনোদিনও না এই মেয়েটার প্রতি আমার ভিতরে খারাপ কোনো নেশা কাজ করে নাই। মানে মেয়েটার সাথে খারাপ কোনো কিছু করব বা ওরকম কোনো কিছু, এরকম খারাপ কোনো চিন্তাভাবনা আমার মাথায় আসে নাই। সবসময় তার প্রতি আমার কেন জানি এই একটা মাত্র মেয়ে যার প্রতি আমার মানে অনুশোচনা কাজ করতো, মানে ভিতরে আবেগ কাজ করতো, ইমোশন কাজ করতো, ভালোবাসা কাজ করতো, তার প্রতি খারাপ কোনো নজর, খারাপ কোনো আকর্ষণ বা খারাপ কিছু তার সাথে করব, এইরকম বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা আমার মাথায় টোটালি ছিল না। তো যাই হোক, তখনও সে আমার সাথে মিশে আছে, আমিও তার সাথে আসি। এরকম করে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমার বাসায় থাকে এবং এই 3-4 মাসে আমি তাকে বারবার জিজ্ঞেস করেছি তার ফ্যামিলির অ্যাড্রেস, সে কোথায় থাকে বা তার পরিবারে কে আছে, কোনো কিছু আমাকে বলে না। পরিবারের কোনো কথাই আমাকে বলে না এবং কোনোভাবে আমি যেটা বুঝলাম যে সে তার পরিবারের কথা শুনলে রেগে যায়। এমনি আমার জন্য রান্না বান্না করে, নিজেও খায়, আমাকেও খাওয়ায়, আমার সাথে ওভাবে আছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এতগুলো মাসের ভিতরে কোনো দিনও তার প্রতি আমার ভিতর থেকে কোনো ধরনের খারাপ কোনো কিছুই কাজ করে নাই। সবসময় আমি মনে করতাম যে আমার বাসার মধ্যে একটা মেহমান আসছে, বিপদে পড়ে আসছে, এবং আমার তরফ থেকে যতটুকু তাকে সাহায্য করা দরকার, যতটুকু তাকে হেল্প করা দরকার, আমি ঠিক ততটুকুই করব। তার সাথে আমি অ্যাটলিস্ট খারাপ কোনো কিছু করব না, এই চিন্তা ভাবনাটা করে তার আমি আমার বাসায় রেখে দিছি। তো এইভাবে প্রায় সে অনেক দিন আমার বাসায় ছিল। এরই মাঝে আমার বউ তখন এই সানজিদা একদিন আমার বাসায় আসে, বহু মাস পরে আমার বাসায় আসে। বাসায় আসার পরে তখন এই মেয়েরে দেখতে পায় এবং দেখতে পাওয়ার পরে ও তখন গিয়া উল্টা আমার আব্বা আম্মার কাছে আরও বলে, মানে আগে তো বলছে আমি খারাপ, এবার বলে আমি বাসার মধ্যে মেয়ে আইনা রাখছি, এরকমভাবে বলে। এবার আব্বা আম্মা তো আর আমাকে একরকম, আমার আব্বা আমাকে ওই সময় তেজ্জই করে দেয়। আমার আব্বার আমার কথা শুনতেই পারে না, মানে আব্বা টোটালি আমার উপরে আরও খেপে যায় এবং একইভাবে শান্তিতে তখন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমাকে ডিভোর্স দিয়ে ও টোটালি নিজে ক্লিয়ার হয়ে না আমার এখান থেকে চলে যায়। তো এই ঘটনাটা কিছুটা তখন এই শিশির মেয়েটা বুঝতে পারে। আমি ওর সাথে কিছুটা বিষয় শেয়ার করি যে আমার বউ আমার সাথে এটা করছে। তো আমাকে বলে আপনার বউর সাথে আমাকে কথা বলাই দেন, আমি আপনার বউর কাছে যাই, আমি আপনার বউকে বুঝিয়ে বলি, আপনার বউকে আমার বুঝিয়ে বললে কোনো সমস্যা হবে না, আমি আপনার বউকে বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে। তাই আমি বললাম যে না, আমার বউকে তোমার বুঝিয়ে বলতে হবে না, আমার বউ খারাপ মানুষ, ওই চলে গেছে, চলে যাক, এই নিয়ে তুমি চিন্তা করো না। পরে আমি আর ওটা কোনো কিছুই বললাম না। তখন আমার বাসায় থেকে গেল এবং একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ প্রায় 1.5 বছর মতো আমার বাসায় ছিল। 1.5 বছর আমার বাসায় ছিল এবং অবাক করা বিষয়, 1.5 বছরে একটা বারের জন্য তার ফ্যামিলির সাথে ফোনে কথা বলা বা ফ্যামিলির সাথে তার কোনো মানে অ্যাড্রেস, ফ্যামিলির অ্যাড্রেস বলা, কোনো কিছুই কিন্তু সে আমাকে বলে নাই বা কিছু আমাকে সে করে নাই। মানে আমার সাথে সে ওভাবেই আছে, কোনোদিনও তার পরিবার সম্বন্ধে আমাকে কোনো কিছু জানায় নেই। 1.5 বছর মতো আমার পরিবারে আছে এবং 1.5 বছর পরে আমি তখন নেশা করতে নেশার একটা চরম জায়গায় পৌঁছে যাই। তো এরকম করতে আমাদের সাথে নেশা করতো আমাদের এক বড় ভাই, নাম হচ্ছে ইয়াসিন ভাই। উনি মাঝে মাঝে আমার রুমে আসতো, আমার সাথে নেশা করতো বা আমার সাথে উনি নেশাতে জড়াইতো। তো এই ইয়াসিন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। উনি আমার বড় ভাই ছিল এবং ওনার নিজের প্রায় 12টার মতো সিএনজি আছে লাইনে। তো ওনার সিএনজি কিন্তু আমি চালাইতাম, লাইনে সিএনজি, ওনার সিএনজি আমি চালাই। তো দেখা গেল কি, উনি আমাদের বাসায় এই শিশির মেয়েটার দেখে পছন্দ করে ফেলে। আমাদের বাসা উড়ে দেখছে, অনেকবার আসছে, আসার পর দেখছে আমার পাশের রুমে থাকে, আমার রান্না বান্না করে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার খাবার দাবার রেডি করে দেয়, সব কিছু করে। মেয়েটার ওনার ভালো লাগে। এখন উনি মনে করে যে মেয়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে এবং আমি অবৈধ সম্পর্ক করি মেয়েটার সাথে। তো ইয়াসিন ভাই আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে মুরাদ, আমি মেয়েটার সম্বন্ধে জানতে চাই। পরে আমি বললাম, ভাই দেখেন, আমি মেয়ের সম্বন্ধে কোনো কিছুই জানি না, এই মেয়ের বাবা কে, মা কে, তার ঠিকানা কি, কিছুই জানি না। আমি এইভাবে মেয়েকে পাইছি, যেভাবে পাইছি সে গল্পটা ওনাকে বলি। উনি বলে, বাহ, এটা তো ভেরি ইন্টারেস্টিং, একদম সিনেমার গল্পের মতো, তুমি সিনেমায় ফিল্ম স্টাইল একটা নায়িকা পেয়ে গেলা, আমারে বলে। আমি বললাম, ভাই দেখেন, এই মেয়ে আসছে বিপদে পড়ে, আমার ঘরে আমি আশ্রয় দিয়েছি এবং আমার নিজের বোনের মতো আমি তার দেখভাল করতেছি, সে আমার সাথে ভালোই আছে। তখনই উনি আমাকে বলে যে, আচ্ছা মুরাদ, আমি একটা কথা বললে কি তুমি শুনবা? আমি বললাম, হ্যাঁ ভাই বলেন। উনি বলে, আমি মেয়েটার বিয়ে করতে চাই। আমি তখন বললাম যে, ভাই দেখেন, এই মেয়ের কোনো ঠিকানাই তো আমি জানি না, আমার বাসায় আজকে 1.5-2 বছর মতো আছে, ভালোই আছে, আমি কোনো খারাপ কিছু দেখি না। এখন আপনি যে তারে বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনারও কোনো বিপদ হয় কিনা,
এবং এই মেয়ে কিন্তু এরকম আত্মহত্যা করতে গেছিলো, ওইখান থেকে আমি তারা ফিরে আনছি। উনি আমারে বলে যে দেখে মনে হয় মেয়েটার মনে অনেক কষ্ট আছে, তা আমি তার কষ্টগুলো আমার নিজের সাথে ভাগাভাগি করে নিতে চাই, তার সাথে আমি সংসার করতে চাই, আমি তার মনে কোনো কষ্ট দিব না, আমি তার মনে কোনো কষ্ট দিব না, আমি তার অনেক ভালোবাসবো এবং তার আমি অনেকটা সুখে রাখবো, আমি তার বিয়ে করতে চাই, মুরাদ তুমি আমার সাথে তার বিয়ের ব্যবস্থাটা করে দাও। তা আমার যেহেতু ওই মেয়ের প্রতি খারাপ কোনো কিছু কাজ করে নাই, কোনো সময় করে নাই, তো এখন যদি মানে ইয়াসিন ভাই যদি মেয়েটাকে বিয়ে করে বা মেয়েটা যদি একটা তার ভালো অবস্থানে যেতে পারে, তাহলে যেন আমার জন্য একটা ভালো কাজ, আমার জন্য তো এটা খারাপ কাজ না। পরে আমার বাসায় আসার পর আমি তখন মেয়েটার একদিন বললাম যে শিশির, এমন এমন ঘটনা, আমাদের এলাকার এই ভাই তোমার বিয়ে করতে চায়, এখন তুমি করবা কি না? তো উনি বলে যে না আমি তো চিনিও না, আর উনি তো এরকম তো আপনাদের বাসায় আসে বা আপনার সাথে থাকে, তো আমার বিয়ে করার কোনো ইচ্ছে না, আপনি আমাকে আপনার বাসায় যদি না রাখেন আমি চলে যাব, আমি অন্য কোথাও গিয়ে কাজ টাজ করবো বা আমি অন্য কোথাও গিয়ে থাকবো, তো আমি এই মুহূর্তে বিয়ে করব না। আমি বললাম শিশির তুমি তো মোটামুটি অনেক ভালোই বুঝো, তুমি তো ছোট মানুষ না, সমাজ সম্বন্ধে দেশ সম্বন্ধে, একটা মেয়ে স্বামী ছাড়া একটা যুবতী মেয়ে বাইরে থাকে যে তার জন্য কতটা কঠিন, এটা তো তুমি জানোই। সো তুমি আমাকে এগুলো কেন বলতেছ? আমাকে বলছে যে না আপনি যাই বলেন, যেটাই বলেন, আমি মানে চাই না, মানে আমার ভালো লাগে না, আমি চলে যাব, মানে বিয়ে করতে রাজি হয় না। পরে ইয়াসিন ভাই আমার ঘরে আসতো, আমি ইয়াসিন ভাইয়ের সাথে তার কথা বলা দিতাম, সে বলতে চাইতো না। তারপরও এরকমভাবে বহুদিন পর্যন্ত আমরা দুজন, মানে আমি খুব মানে একদম আপ্রাণভাবে চেষ্টা করি ইয়াসিন ভাইয়ের সাথে একটা সময় ওর মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক আমি তখন মানে শুরু করাই দিই, এবং দেওয়ার পরে তখন আমি এই ইয়াসিন ভাইয়ের সাথে মেয়েটাকে তখন বিয়ে করাই দিই। মানে যতটুকুভাবে পারিবারিকভাবে যতটুকুভাবে করা যায় আর কি, আমার নিজের মতো করে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে নিজের বোনের মতো, কারণ আমার বোনটাকে তো আমি আর বিয়ে দিতে পারলাম না, এইটাকে আমি আমার নিজের বোনের মতোই দেখি যে না এটা আমার নিজের বোনই, তো নিজের বোনের মতো করেই দেখি আমি তখন তাকে ইয়াসিন ভাইয়ের সাথে বিয়েটা করাই দিই। তো ইয়াসিন ভাইয়ের সাথে বিয়ে করাই দেওয়ার পরে ইয়াসিন ভাই কিন্তু আমার অনেক বড়, চিটাগং ওনার নিজের বাড়ি আছে এবং মোটামুটি লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য আছে এবং হাতে গোনা কয়েকটা ভালো প্রতিষ্ঠিত মানুষের মাঝে উনিও একজন। যদিও উনি এর আগে বিয়ে করছে, ওনার বউ মারা গেছে, কোনো বাচ্চা কাচ্চা নাই, এবং এরপরে উনি আমার সঙ্গে নেশার জগতেই আছে আর কি। পরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ইয়াসিন ভাইয়ের বাসায় চলে গেল বাসর করে। তো ইয়াসিন ভাইয়ের সাথে তখন থাকতো, ঘুরতো ফিরতো বা মোটামুটি ভালো অবস্থানে ছিল। এরকম করে প্রায় 3 থেকে 4 মাসের মতো ইয়াসিন ভাইয়ের সাথে ও সংসার করে, এবং 3-4 মাস পরে যেটা হইতো যে ইয়াসিন ভাইয়ের সাথে ওর খারাপ অবস্থা হয়ে যেত, মানে ইয়াসিন ভাই ওর গায়ে হাত তুলতো, ওকে মারতো। এর কোনো অ্যাড্রেস তখন পর্যন্ত কিন্তু আমি জানি না, আমিও জানি না, ইয়াসিন ভাইও জানে না, শুধু হুজুর ডেকে কলমা পরে বিয়ে করাই দিয়েছে, কোনো কাবিনও কিন্তু করি নাই, কারণ কাবিন করতে হলো তোর আইডি কার্ড লাগবে, জন্মের কাগজপত্র লাগবে, এরকম কোনো কিছু তো আমাদের কাছে ছিল না, যার জন্য শুধু হুজুর ডেকেই কলমাটা পড়াই দিছি। তা আমি কিন্তু ওরে সত্যিই আমার বোনের নজরেই দেখতাম, এবং 2 থেকে 3 মাস পরে যখন এইভাবে প্রতিনিয়ত ওর উপর অত্যাচার হইতো, মানসিকভাবে ইয়াসিন ভাই ওরে মারতো, তখন আমার মধ্যে খুব খারাপ লাগতো যে মেয়েটা বিপদে পড়ে আমার কাছে আসছে, আমি তারে আশ্রয় দিছি, আমার কাছে ছিল, এখন ভাইরা আপনার কাছে আমি বিয়ে দিছি, আপনি বলছেন মেয়েটার সুখে রাখবেন, কখনোই তারা কষ্ট দিবেন না, এতটা ভালো রাখবেন, কিন্তু 2-3 মাস না চাইতে যে আপনি মেয়েটার উপর অত্যাচার শুরু করছেন, ওর উপরে মানসিক টর্চার শুরু করছেন, গায়ে হাত তুলতে শুরু করছেন, এই বই তখন আমি ইয়াসিন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সম্পর্কটা ইয়াসিন ভাইয়ের সাথে নষ্ট হয়ে যায় এবং ইয়াসিন ভাই আমারে বলে তুই আমার পরিবার নষ্ট করিস তোর সাথে, মানে ইয়াসিন ভাই তখন আর আমার ওনার বাসায় যেতে দেয় না, এবং এই যে শিশির আছে শিশিরের সাথে আমাকে কথাও বলতে দেয় না। ওই তখন শিশিরকে শিশিরের মতো রাখে, আমাকে আমার মতো রাখে, তখন শিশিরে আমার সাথে মিশতেই পারে না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ঝামেলা হইতে হইতে একটা পর্যায়ে একদিন উনি মেয়েটার খুব মারে, আমার কাছে খবর আসে পর আমি ওনার বাসায় যাই, বাসায় যাওয়ার পর ওনারা পাই না পাইয়া সন্ধ্যার দিকে আমি তখন ওরে নিয়ে আসি, মানে শিশিরকে সন্ধ্যার দিকে ওই ইয়াসিন ভাইয়ের ঘর থেকে আমি তখন নিয়ে আসি। ইয়াসিন ভাইয়ের ঘর থেকে নিয়ে আসার পরে রাত্র প্রায় 9:30 কি 10টার দিকে ইয়াসিন ভাই তখন আমার ঘরে আসে। আমার ঘরে এসে আমার বলে যে মুরাদ তুই আমার ঘরে কেন গেলি? আমি বললাম যে ভাই আপনি মামলা করুন, তারপরে মামলা করেন, আমি যেভাবে লড়া দরকার আমি আপনার সাথে ওভাবেই লড়বো, আমি গরিব হতে পারি, আপনি মালিক হতে পারেন, তো আমার কোনো সমস্যা নাই, আমার সাথে আমার আল্লাহ আছে, আমি খারাপ কোনো কিছু করি না, এই মেয়েটা আমি রাস্তা থেকে কুড়ে আনছি, আপনি তার কথা তার গায়ে হাত তোলেন, আপনি আমার এইভাবে বুঝে শোনে আমার কাছে কান্নাকাটি করে ওরে বিয়ে করলেন, অথচ 2 থেকে 3 মাস না যাইতে আজকে আপনি ওর সাথে এরকম করেন, তা আমি আপনাকে আর ওর সংসার করাবো না। উনি তখন আমারে বলে যে এটা কোনো কী ধরনের কথা বললা, তুমি ওর সংসার করাবো না, এটা সেটা, মানে অনেক খারাপ কথা। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে যাইতে আসছে, এবং ইয়াসিন ভাই তখন আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। প্রথমত ওনার গাড়িতে আমাকে বন্ধ করে দিয়েছে, ওনার গাড়ি আর আমাকে দেয় না, আমি অন্য কোনো গাড়িও পাই না, তখন খুব অভাবে পড়ে যাই, মানে প্রচণ্ড রকমের অভাবে তখন আমার দিন কাটে। এই হতে হতে একটা পর্যায়ে হলো কি, রাতের বেলা একদিন আমি ঘুমিয়ে আছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আমার বালিশের পাশে একটা চিঠি পাই, সকালে ঘুম থেকে উঠে চিঠিটা পাই, আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমাকে চিঠি দিল কে?
চিঠিটা পেয়ে আমি যখন দেখলাম যে চিঠিটা লিখলো শিশির, আমার বলতেছে আপনি আমাকে বোন ডাকছেন, আপনার বোনের মর্যাদা হয়তো আমি রাখতে পারলাম না, আমি যদি আপনার এখানে থাকি আপনি মারা পড়বেন, আপনি বিপদে পড়বেন, আমি আপনার জীবনে আর কোনো বিপদ ডেকে আনতে চাই না। আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। যদি কখনো আমার সুযোগ হয় আমি চেষ্টা করবো আপনাকে ঋণ মুক্ত করার জন্য, আপনাকে ভালো করার জন্য আমি চেষ্টা করব, কিন্তু আপাতত আমি আপনার জীবন থেকে চলে গেলাম, আপনি আমাকে খুঁজবেন না, আপনি আমাকে পাবেন না। এইটা বলে চিঠিটা আমাকে দেওয়ার পরে হঠাৎ করে রুমে গিয়ে দেখি যে ও নাই, এবং ওর রুমে কোনো জামা কাপড় নেই, সব কিছু নিয়ে চলে গেছে। আমি তো ভাই ও তো চলে গেছে, আমি তো মানে এর মধ্যে পড়ে আছি। দুপুরবেলা হঠাৎ করে আসেন ভাই আমার বাসায় পুলিশ নিয়ে আসছে, দুপুরের দিকে পুলিশ নিয়ে আসছে, এবং আসার পরে পুলিশ এসে আমাকে ধরছে, ধরে বলতেছে এই ঘটনায় ইয়াসিন ভাই ওনার ডিরেক্টলি আগে জিডি করছে এবং জিডি থেকে পরে মামলা করছে, আমি তার বউকে কিডন্যাপ করে নিয়ে আসছি। এখানে আবার অনেক ঘটনা আছে, ছোটোখাটো অনেক ঘটনা, ওইগুলো বলি নাই, আপনাকে ডিরেক্টলি হচ্ছে শোনাচ্ছি। পরে উনি আমারে বললো যে আমার নামে মামলা করে দিল যে আমি ওনার বউকে কিডন্যাপ করে নিয়ে আসছি। সে জায়গায় পুলিশ আমাকে তখন গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে আমাকে থানা হাজতে নিয়ে গেল। থানা হাজতে নিয়ে যাওয়ার পরে একটা মামলায় কিন্তু উনি আমাকে জেলে দেয় যে আমি ওনার বউকে কিডন্যাপ করে নিয়ে আসছি, ওই একটা মামলায়। কিন্তু আমাকে ওই মামলাটা দেওয়ার পরে আমার নামে আরও যে কতগুলো মামলা করা হয় তার কোনো হিসাব নাই, আরও অনেকগুলো মামলা দায়ের করে, এবং ধারক করানোর পরে আমি তখন এই জেলের মধ্যেই পচে মরতেছি। আপনি বিশ্বাস করবেন না, টানা 4 মাসের মধ্যে আমি শুধু থানায় ছিলাম। এরকম মনে হয় আর কোনো আসামি আছে কিনা যে 4 মাস শুধু থানায় থাকে। আমাকে কোনো কোর্টে ওঠানো হয়নি, কোনো কোর্টের বারান্দায় নিয়ে যাওয়া হয়নি, শুধু আমাকে একটা প্রশ্ন করাই হতো, শিশির কই। আমাকে বারবার শুধু একটা প্রশ্নই করা হতো, শিশির কই, শিশিরের ঠিকানা দেওয়ার জন্য। কিন্তু আমি শিশিরের কোনো ঠিকানা তো দিতে পারতাম না, কারণ আমি তো মূলত জানি না শিশির কোথায় আছে, এর কোনো ঠিকানা তো আমার নাই। টানা 4 মাসের মতো এইভাবেই তখন পড়ে আছি জেলখানার ভিতরে, এবং অনেকগুলো মাস ওইখানে থাকি। এবং থাকার পরে একটা পর্যায়ে আমি তখন আরেকজনের সহযোগিতায়, এটা আমি ওই সময় বুঝতাম না যে ওই লোকটা কেন হঠাৎ করে আমাকে সাহায্য করলো, একজন লয়ারের মাধ্যমে আমি তখন জেল থেকে বেরোইতে পারি। এবং জেল থেকে বেরোয় আমি তখন জেল থেকে বেরিয়ে আসার পরেও ও তখন মোটামুটি স্বাভাবিক লাইফে আসি, স্বাভাবিক জীবনে আসি। তো ওই বাবা মাও নাই, বাবা মা ওর মতো আমার ভাইদেরকে বাইরে বিয়ে করাইছে, বোনের বিয়ে দিছে, বাবা মা সবার সাথে আছে, আমার সাথে আমার বাবা মায়ের কোনো সম্পর্ক নাই। এদিকে শিশিরও তার মতো করে চলে গেল, ওরও কোনো সন্ধান পেলাম না। আর ইয়াসিন ভাইয়ের সাথে যে সম্পর্কটা ছিল সেটাও তখন পরিপূর্ণভাবে নষ্ট। তখন একদিন হয়তো 3 দিনে একদিন গাড়ি চালাই, যে টাকা কামাই ওই টাকায় মদ কিনে 3 দিন খাই, কখনো রাস্তার পাশে, কখনো রেল স্টেশনে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তখন আমি ঘুমাইতে থাকি। এরকম করতে করতে আল্লাহর কি হুকুম আর কি আমি জানি না, একদিনে আমি আমার বাসায় আসতেছিলাম, রাতের বেলায় নেশাকর অবস্থায় ছিলাম, এবং বাসায় আসার পরে হঠাৎ করে আমি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হই। ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট, এবং ট্রাক আমাকে বাড়ি মারার শুধু বাড়ি মারেন, আমার একটা পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা তখন চলে যায়। খুব মারাত্মক অবস্থা তখন আমার হয়ে যায়, খুব খারাপ পরিস্থিতি তখন আমার হয়। আমাকে দেখাশোনা করার মতো কিন্তু কেউ রইল না ওই সময়টাতে। এবং আমি তখন হসপিটালে চলে যাই, আমার পা চলে যায়, আমি তখন খুব খারাপ অবস্থা আছি। ওই সময়টাতে আমার মা তখন এসে আমার পাশে দাঁড়ায়, আমার জন্মদাতা মা, এবং মা এসে তখন আমার পাশে দাঁড়ায়, এবং পাশে দাঁড়ানোর পরে মা তখন আমাকে সাহায্য সহযোগিতা করে বা যতটুকু পারে। এবং সম্পূর্ণ মা তখন বাবার এগেনস্টে গিয়ে আমার আব্বার সাথে ঝগড়া করে যে ওর জীবনটা, মুরাদের জীবনটা এইভাবে নষ্ট হবে কেন, ও না হয় একটা অপরাধ করছে, একটা মেয়েরে পছন্দ করছে, বিয়ে করছে, ও যাই করছে তো খারাপ করে নেই, এখন ওর জীবনটা এইভাবে নষ্ট হবে কেন, আমি ওর জীবন এভাবে নষ্ট হতে দিব না, আমার সন্তানের জীবন আমি ফিরেই দিব। মা তখন আমাকে হসপিটাল থেকে সম্পূর্ণভাবে সুস্থ করে, ভালো করে মা আমাকে তখন বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে আনার পরে তখন ডাক্তার আমার একটা পা কেটে ফেলে, হাঁটু থেকে একটা পা কেটে ফেলে, আর একটা পা তখন থাকে। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল, অনেকগুলো দিন বলতে এখানে প্রায় আরও 1 থেকে 1.5 বছরের মতো কেটে গেছে। আমি বাড়িতে আসি 1 থেকে 1.5 বছর পরে ঈদের সময়, তখন আপনার রমজানের ঈদের কিছুদিন আগে আমার ছোট বোনের ঘরে একটা মেয়ে আছে, আমার ভাগ্নি তখন আসছে আমাদের ঘরে। তো ওই সময় কিন্তু আমি আমার আব্বার গ্যারেজে আবারও যাই, আব্বার গ্যারেজে বসে আব্বার গ্যারেজ দেখাশোনা করি, আবারও মোটামুটিভাবে গ্যারেজে আমি বসি। এবং ওই সময়টাতে আমার বোন, আমার ওই ছোটো বোনটা, তখন আমার এই ছোটো বোনের মেয়েটা আমার বলে মামা আমারে শপিং করাই দেন, আমার এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে কী শপিং করাই দিব তোরে, কী হয়েছে? আমার বলে মামা আমারে শপিং করাই দেন। তো এই শপিং করানোর কথা বলছি, পরে আমি তার শপিংয়ের জন্য আমি নিয়ে গেছি, যে ঠিক আছে তোর শপিং করাই দেবো, চল মার্কেটে গেছি। তো গাউসিয়া মার্কেটের ওইখানে যাওয়ার পর আমি শপিং করাই দিব, ওই জায়গায় গেলাম। পরে আমি হঠাৎ করে ভাই এই শিশির ওই গাউসিয়া মার্কেটে দেখতে পাইলাম, এবং ও একাই। এত বছর পর ওরে দেখার পরে আমি কোনো কথা বলি না, কারণ তখন আমি আর পা নাই, আমার 2টা ইয়ের উপরে আমি তখন ভর করে হাঁটতেছি। ও
ওরে দেখে তাকায় আসছি আমি, ও আমারে দেখছে, দেখা চলে না গিয়ে, আমি ভাবছিলাম চলে যাবে, চলে না গিয়ে আমার কাছে আসছে, 2 হাতে শপিং, অনেক টাকা শপিং করছে। পরে আইসা আমারে দেখা বলতেছে আপনার এই অবস্থা কেন? আমি বললাম আমার এই অবস্থা কেন, আল্লাহ আমার ভাগ্যে যে অবস্থা রাখছে সেই অবস্থা হয়েছে, আপনাকে তো চিনলাম না, আপনি কে? পরে আমার বলতেছে যে আপনি আমরা রাগ করে আছেন। আমি বললাম না রাগ করে নাই। বলে এটা কি আপনার মেয়ে? হ্যাঁ। বলে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, এটা আমার ছোটো বোনের মেয়ে, আমার ভাগ্নি। পরে ও বলতেছে আপনার কি হয়েছে? আমি বললাম যেখানে আমি আপনার সাথে কথা বাড়াইতে চাই না, আপনি কই যাবেন আপনি যান, আমাকে আমার মতো করে ছেড়ে দেন। তা আমার বলে যে আপনি আপনার কী হয়েছে আমাকে এটা বলবেন। তা আমি বললাম কিছুই হয় নাই, প্লিজ আপনি জানতো। তো যতই তারে ধাক্কা দিয়ে তার কাছ থেকে দূরে সরতে চাইলাম, আমাকে দূরে সরতে দিল না। এটা আমাকে জড়ায় ধরছে, ধরে একটা সামনের রেস্টুরেন্ট আমাকে বসাইছে, বসিয়া বলে আপনার কী হয়েছে আমাকে বলেন। পরে আমি বললাম যে আমার কিছুই হয় না। পরে খুবভাবে আমাকে যখন ধরার পর আমি তখন বলি যে এই ঘটনা। ওই তখন কান্না করে দেয়, কান্না করে দিয়ে বলে চলেন আমার বাসায় চলেন। আমি বললাম তুমি কি পরে আবার বিয়ে বসছো? বলে না বিয়ে বসি নাই, আমার বাসায় আপনাকে নিয়ে যাবো, চলেন আপনি আমার বাসায় চলেন। আমি বললাম দেখো আমি তোমার বাসায় যাব না, আর আমি তোমার বাসায় যেতেও চাই না, তুমি তোমার জীবন নিয়ে চলে গেছো, তুমি তোমার মতো করে ভালো থাকো। বলে না আপনি যাবেন। এই কথা বলে আমাকে টানাটানি করে আমার ভাগ্নিকে আমাকে একটা গাড়িতে উঠে, একটা প্রাইভেট কারে। তো ভাই এত দামি প্রাইভেট কার দেখে আমি অবাক হয়ে গেলাম, এবং প্রাইভেট কারের ড্রাইভার আসলে সামনে বসলো, আমাদেরকে পিছনে বসাইলো, এবং একটা পর্যায়ে একটা প্রায় 3 তলা বিশিষ্ট একটা বাড়ির সামনে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকার পরে বাড়ি দেখে তো আমি অবাক, বিশাল বাড়ি। তা আমি মানে এত বড় বাড়ি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি তখন এখানে বসলাম, কাজের মেয়ে আছে, নাস্তা পানি দিল, দেওয়ার পরে আমি বললাম যে শিশির এটা কার বাড়ি, এখানে আমাকে কেন নিয়ে আসছো? বলে ভাই এটা আমার বাড়ি। তোমার বাড়ি? তা আমি তখনও মনে করতেছিলাম যে হয়তো কাউকে না কাউকে বিয়ে করছে, বা কোনো বড় লোককে বিয়ে করে বড় লোকের বাড়ি পেয়েছে, এরকমও তো হতে পারে। পর আমাকে বলে এটা আমার বাবার বাড়ি। আমি বললাম তোমার বাবার বাড়ি হলো কীভাবে? এটা তুমি কি বলো শিশির? তোমার বাবা মায়ের কোনো ঠিকানা তো আমাকে কখনো বলো নাই। ও তখন আমাকে বলতেছে হ্যাঁ কখনো বলি নাই, কিন্তু এখন বলবো। কখনোই তো বলি নাই, কিন্তু এখন বলবো। আমি বললাম যে এখন বলবো, তো ঠিক আছে বলো, তোমার বাবা মায়ের ঠিকানা আমাকে বলো। পরে বলতেছে যে দেখেন আমি আপনার কাছে কেন গিয়েছিলাম, বড় সমস্যা ছিল আমার সৎ মা। আমার সৎ মা আমাকে খুবভাবে জ্বালাইতো। আমার সৎ ভাই, মানে যেটা সত্যি কথা বলতে গেলে আমার সৎ ভাইয়েরা আমার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করতো, এবং আমার সাথে খারাপ কাজও করতো, যেটা আমার মা দেখতে পাইতো, আমার বাবা দেখতে পাইতো, কিন্তু তারা কোনো প্রতিবাদ করতো না। আমার আব্বাও কোনো কথা বলতো না, আমার সৎমাও কিছু বলতো না। এবং এই জিনিসগুলো থেকে নিতে না পেরে আমি আত্মহত্যার মতো এমন জঘন্য একটা কাজ বেছে নিই। ওইখান থেকে আপনি আমাকে বাঁচিয়ে আনেন, এবং আনার পরে আপনি আপনার মতো করে ইয়াসিন নামের একটা খারাপ লোকের হাতে আমাকে তুলে দেন। সেই মানুষটা আমাকে বিয়ে করে, এবং বিয়ে করে আমার সাথে যা যা করে তা বলার মতো না। এবং সবশেষ আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি, এবং আমার সাথে তো কোনো কন্ট্রাক্ট ছিল না, কোনো ফোন ছিল না। তো আমি যখন যোগাযোগ করি তখন আমি জানতে পারি আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা মারা গেছে এটা খবর পাওয়ার পর আমি তখন আমার আব্বাকে দেখার জন্যই মূলত বাড়িতে চলে আসি, মানে আব্বার কবর দেখার জন্য। সেখান থেকে আমি আমার বাসায় আসি, এবং এলাকার লোকজনরা মিলে তখন তারা আমাকে আমার বাবার যে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ি থেকে একটা বাড়ি আমার আব্বা নিজে আমার নামে লিখে দিতে আমি পরে জানতে পারি, এবং আমি তখন সেই বাড়ির দখল নিয়ে আমি এখন ওই বাড়িতে আসি। আর এতে আমাকে সাহায্য করে আমার মামা, ওনার এক মামা আছে, বলে ওই মামা আমাকে সাহায্য সহযোগিতা করে। ভাই আমি তখন অবাক হয়ে গেলাম যে এত বড় লোকের মেয়ে আমার কাছে, অথচ আমার বাসায় আমার কাজের মেয়ের মতো ছিল, যেটা আসলে আমার এখন মানে বলতেও অবাক লাগতেছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তা যা হবার তা তো হয়েছে, এখন তো তুমি ভালো আছো? বলে হ্যাঁ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়ায় আমি আপনার আব্বা আম্মাকে দেখতে যাব। পরে জোরাজোরি করে আমার বাসায় আসলো, আসে আমার আব্বা আম্মাকে দেখলো, দেখে তাদেরকে সালাম করলো, এবং আমার পরিবারের সাথে তার পরিবারের সম্পর্কটা এতটাই মধুর হয়ে গেল, মানে ও আমাদের বাসা ছাড়া কিছুই বোঝে না, সবসময় আমাদের ঘরে আসে, আমাদের বাসায় আসে, এবং আমাদের বাসার প্রতিটা মানুষের সাথে তার খুবই ভালো সম্পর্ক, প্রত্যেকের সাথে অনেক ভালো সম্পর্ক, আমাদের বাসায় আসতো যাইতো। এরকম করে করে মাস 3 ভিতরেই আমার মা তখন হঠাৎ করে আমার আব্বারে বললো যে এই মেয়েটারে আমি মুরাদরে বিয়ে করাবো। তো আমার আব্বা তখন বলে এই তো এরে বোন ডাকছে, ভাই ডাকছে, এরা ভাই বোন, তা কেমনে হইব? আমার আম্মা বলে এদের তো রক্তের কোনো সম্পর্ক না, এটা হতে পারে। আমার আম্মা তখন কেমনে কীভাবে জানি শিশিরের সাথে কথা বলে, এবং শিশিরও এই পঙ্গু অবস্থা আমাকে বিয়ে করতে রাজি হয়। মানে এইটা যে আল্লাহর কি কুদরত বা আল্লাহর কি হুকুম আমি জানি না, ও কেন আমার মতো একটা মানুষকে, যার একটা পা নাই, এইরকম একটা মানুষকেও তখন বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এবং ওর মতো এত বড় লোক, ওর 3 তলা বাড়ি আছে, এবং বিশিষ্ট ওর বাবা অনেক বড় লোক ছিলেন, ওদের নিজেদের জায়গায় সম্পত্তি এত কিছু থাকার পরেও কেন আমাকে বিয়ে করবে? আমার আম্মা কীভাবে ওকে রাজি করায়, আম্মা বলাতেও রাজি হয়ে যায়, এবং একটা পর্যায়ে ওর সাথে তখন আমার বিয়ে হয়।
এবং বিয়ে হবার পরে আমি তখন ওর পরিবারেই থাকতাম, ও যে বাসায় থাকতো ওই বাসায় থাকতাম। এভাবে আমি তখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো পাস করতেছি এবং এমন করতে করতে একটা সময় তখন বেবি কনসেপ্ট করে, বাচ্চা কনসেপ্ট করে। তখন আমাদের একটা মেয়ে সন্তান হয়। আমার একটা মেয়ে, আমার মেয়েটাও দেখতে অনেকটা সুন্দর হয়, মানে এত সুন্দর হয় যা বলার মতো না, খুবই সুন্দর হয়। তো বেশিরভাগ সময় ও তখন বাইরে বাইরে থাকতো, তখন একটা পার্লার দেয়, মানে ওদের বাসার নিচে একটা বিউটি পার্লার দেয়, ও তো পার্লারে কাজ করে, ওইখানে আবার মেয়েরা থাকে, ওইখানে থাকে। তো বেশিরভাগ সময় বাসার মধ্যে একাই থাকি, সবসময় বাসার মধ্যে একাই থাকি, এবং ওরকম করে তখন আমার সময়গুলো কাটতেছে। তো স্বামী স্ত্রীর মাঝে তো ধরুন অনেক ঝামেলা হয়, অনেক সময় কথা কাটাকাটি হয়, বা একজন আরেকজনের সাথে বনিবানা হয় না, ম্যাচিং হয় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরকম করতে করতে ওদের বাসায় একটা খুব কাজের মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল লিজা। তো লিজা মেয়েটা সবসময় আমার রান্নাবান্না থেকে শুরু করে, আমার খোঁজখবর নেওয়া থেকে শুরু করে সব কিছু করতো। যেহেতু আমার একটা পা ছিল না, আমার একটা পায়ে সমস্যা ছিল, এই জন্যই লিজা আমাকে দেখাশোনা করতো। তো এরকম করতে করতে যখনই ধরেন আপনার শিশি যখন পার্লারে বসে থাকতো, ওই অবস্থার মধ্যে ওই এলাকারই একটা ছেলে নাম হচ্ছে হিল্লোর নামের একটা ছেলে মাঝে মাঝে লিজার পার্লারে আসতো, এবং এই হিল্লো লিজার সাথে বসে বসে কথাবার্তা বলতো, বা ওদের মাঝে একটা ভালো সম্পর্ক আমার কাছে তখন চোখে পড়ে। এবং চোখে পড়ার পরে জিনিসটা আমার কাছে তখন খারাপ লাগে যে কী ব্যাপার, এই ছেলেটা বারবার এখানে কেন আসে, বা কেনই বা ও লিজার সাথে এরকম করে মিশে, আপনার শিশিরের সাথে এরকম করে মিশে, এই জিনিসটা তখন আমার খারাপ লাগতে শুরু করে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তখন শিশিরের সাথে আমার ঝগড়াঝাটি শুরু হয়। তখন আমার একটা মেয়ে হয়েছে, আমার মেয়েটা হওয়ার পরে শিশিরের সাথে আমার একটা ঝগড়া হয়, ঝামেলা হয়, শুধু হিল্লোরকে নিয়ে, যে হিল্লোর কেন তোমার এখানে আসবে, হিল্লোর কেন তোমার এখানে আসে, বা কেন তোমার সাথে কথা বলে, হিল্লোরের সাথে তোমার সম্পর্ক কী, ওই জিনিসটাকেই কেন্দ্র করে তখন ওর সাথে আমার 1 কথায় 2 কথা, 2 কথায় 3 কথা, এই করতে করতে তখন ঝগড়া ঝামেলা ফাইটিং হইতেছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে, বা সময় যত কাটতেছে ওর সাথে আমার সমস্যাটা ঠিক ততটাই বাড়তেছে। এই ঠিক আমাদের দুজনের মাঝে তখন এই স্পেসটা নিয়ে নেয় ওই ঘরের কাজের মেয়ে লিজা নামের যে মেয়েটা আছে। এই মেয়েটা তখন আমাকে বলে বসে যে ভাইয়া দেখেন, এমন এমন ঘটনা, আপনার সাথে ওনার বিয়ে হবার আগেও এই হিল্লুর ছেলের সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল, এবং হিল্লুর ওকে বিয়ে করছে, মানে হিল্লুর অবৈধ সম্পর্ক করছে, হিল্লুরের বাসায় আসতো, যেটা আমি নিজের চোখে দেখতাম, তারা একই বেডরুমে ঘুমাইতো। এখন উনি আপনাকে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু হিল্লুরের সাথে ওনার অবৈধ সম্পর্ক। মানে এইটা শোনার পরে পৃথিবীতে কোন স্বামী আছে যার মাথা ঠিক থাকবে? আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, এবং একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমাকে ছেড়েই দিবে, এরকমটা আমার কাছে মনে হলো। কাজের মেয়ে লিজা আমারে বললো যে উনি আপনার সাথে রাখবেন, আপনাকে ছেড়ে দিবে, আপনার সংসার উনি করবে না, আগে পরে উনি হিল্লুরের কাছে চলে যাবে। ওনাকে যদি আটকাইতে হয় তাহলে ওনার সম্পদটা ওনার কাছ থেকে নিয়ে নেন, কারণ এই বাড়িটা যদি কোনোভাবে ওনার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, তাহলেই ধরুন উনি আপনার কথায় উঠবে, বসবে, আপনার কথা শুনবে। তা আমি বললাম যে আমি যদিও এখন এই শিশিরে বলি তোমার বাড়ি আমার নামে লিখে দাও, তাহলে তো আমাকে বাড়ি থেকেই বের করে দিবে। তো মেয়েটা আমারে বলে দেখেন, ওই আপনাকে বাড়ি থেকে বের করে দিবে না, আমি আপনাকে কিছু পথ দিব বা কিছু উপায় দিব, ওগুলো দিলে আপনি সহজে ওনার কাছ থেকে বাড়িটা পাবেন। যেহেতু আপনি ওনার সাথে ঘুমান, ওনার সাথে থাকেন, তাহলে আমি আপনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাব, আপনি ওই কবিরাজের সাথে কথাবার্তা বলবেন, কবিরাজ যা যা বলে তা আপনি ওনার কাছ থেকে নিয়ে নেবেন, এবং নিয়ে যদি দিতে পারেন তাহলে একটা পর্যায়ে উনি আপনার কথা মতো ওনার বাড়ি আপনার নামে লিখে দিবে। তো এমন ওস্তাদি কবিরাজের কথা আমি জীবনে প্রথম শুনলাম, এবং ওই লিজা মেয়েটা আমাকে একদিন ওই কবিরাজের বাড়িতে নিয়ে যায়। চিটংয়ে ছিল বাড়িটা, কবিরাজের বাড়িতে নেই। কবিরাজের বাড়িতে একটা মহিলা কবিরাজের সাথে কন্ট্রাক্ট হয় 5 লক্ষ টাকা। যদি লিজা আমার নামে বাড়ি লিখে দেয় তাহলে আমি মহিলাকে 5 লাখ টাকা দিব। ওই বাড়ির দাম হচ্ছে কয়েক কোটি টাকা, সুতরাং 5 লাখ টাকা তো কোনো বিষয় না। আমি তখন ওই মহিলার সাথে, এই লিজার প্রলোচনায় পড়ে আমি তখন এই মহিলার সাথে কন্ট্রাক্ট করি। প্রথমত কিছু টাকা পয়সা দিই, এবং এই টাকা পয়সাগুলো দেওয়ার পর তখন এই মহিলার সাথে আমার তখন একটা কন্ট্রাক্ট হয়। সেই কন্ট্রাক্টে আমি তখন চলে আসি। এরপরে মহিলা আমাকে মাঝে মাঝে কিছু জিনিস দিত রাতের বেলায়, ও যখন ঘুমাইতো, এগুলো ওর চোখে দেওয়ার জন্য, চোখের মধ্যে দেওয়ার জন্য, কপালে দেওয়ার জন্য, গোসলের সময় কিছু দেওয়ার জন্য, বা এরকম অনেক কিছু আছে যেগুলো আমি প্রায় 3 মাসের মতো করি। এই 3 মাসের মতো এগুলো করার পরে লিজা কিছু আপনার শিশির কিছুটা অন্যরকম হয়ে যায়। কেমন জানি এরকম হয়ে যায় যে আমি যদি বলি যে এই শিশির এখানে বসে থাকে, আমি যদি বলি যে তুমি ওইদিকে যাও, তুমি এটা করো, আমি যা বলিও তাই করে, আমার কথার বাইরেও কোনো কিছু করে না। তখন আমার কাছে অবাক লাগে। আমি যদি বলি যে তুমি এখানে বসে থাকো, ছোটো বাচ্চারে তার বাবা মা যেরকমভাবে বললে বাবা মায়ের কথা শোনে, ঠিক এরকমভাবেও আমার কথা শোনে, আমার কথার কোনো বাইরে যায় না। এমন করতে করতে একটা সময় আমরা ডাইরেক্ট বললাম যে শিশির, তুমি কি তোমার বাড়িটা আমার নামে লিখে দিবা? বলে তুমি যদি চাও লিখে দিব। আমি জানি না হয়তো আপনি বিশ্বাস করবেন বা আপনারা বিশ্বাস করবেন কি না, ও নিজে ঠিক আমি যেভাবে ওভাবে কোর্টে গিয়ে ওর বাড়িটা আমার নামেও লিখে দেয়।
এবং বাড়িটা আমার নামে লিখে দেয়। বাড়িটা আমার নামে লিখে দেওয়ার পরে ও তখন ওই ঘরের মধ্যে পাগলের মতো থাকে। মানে এই বাড়িটা আমার নামে লিখে দেওয়ার কিছুদিন পরেই মানে ও তখন মানসিকভাবেই কিছুটা মানে পাগল হয়ে যায়, ক্রেজি হয়ে যায়, এবং পাগল হয়ে যাওয়ার পরে তখন পার্লারটা বিক্রি করে দেয়। ও তখন এক ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে আটকায় রাখি, এবং এইভাবে কিছুদিন কাটার পর তখন পরিপূর্ণভাবে পাগল হয়ে যায়, একদম সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পাগল হয়ে যায়। তখন মানসিকভাবেও তখন সম্পূর্ণ পাগল হয়ে যায়। ওর এক মামা আছে দুঃসম্পর্কের, ওই মামা তখন মাঝে মাঝে আসতো, দেখতো, এবং একটা সময় মামাও তখন ওরে ডাক্তারের কাছে নিতে বলতো, আমি নিয়ে যাইতাম, কারণ আমি তো জানি ওর সমস্যা কী। অনেক ডাক্তার দেখানো হলো, কোনোভাবে ওর কোনো কিছু হলো না। এভাবে প্রায় টানা 2 বছরের মতো কেটে গেল। আমি ওর চিকিৎসা করতাম, মানে ওর মামা চিকিৎসা করতো কাজে না। 2 বছর পর ওর মামাও তখন হাল ছেড়ে দিল যে ও পাগল হয়ে গেছে। ওই সময় ওর পুরো বাড়িটা তখন আমার দখলে, এবং এই সুযোগে ও শিশির পাগল হয়ে যাওয়ার পরে লিজা নামের যে কাজের মেয়েটা ছিল, ওই যদিও ওই বাসায় কাজ করতো কিন্তু ওর চেহারাটা আর অনেক সুন্দর ছিল। এবং শিশির অসুস্থ হয়ে যাওয়ার পরে লিজা তখন আমার সেবা যত্ন করতে শুরু করে, আমার হাত পা টিপে দেওয়া, হাত পা ম্যাসাজ করা, আমার সেবা যত্ন করে। এবং এরকম করতে করতে একটা সময় এই লিজার প্রতি আমার একটা খারাপ আকর্ষণ চলে আসে, একটা খারাপ ভাবভর্তি বা খারাপ একটা সম্পর্ক আমার তখন লিজার সাথে হতে শুরু করে। এরকম করে দীর্ঘদিন হওয়ার পরে লিজা একদিন আমাকে নিজেই বলে যে আপনি যে আমার সাথে এগুলো করেন, আপনার তো একটা বউ আছে, আপনার বউ পাগল, এই জন্য আপনি আমার সাথে এগুলো করেন, তো দেখেন আপনার কাছে এটা ভালো মনে, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না, আপনি আমাকে বিয়ে করেন। তো আমার ভিতরে তখন একটা জিনিস চলে আসলো যে ওই মেয়েটা আমার যেভাবে সেবা যত্ন করতেছে, আমার হাত পা থেকে শুরু করে শরীর থেকে শুরু করে যেভাবে আমার তক্ত তালাশ নিচ্ছে, আমার সেবা যত্ন করতেছে, একটা বউ কিন্তু তার স্বামীর সাথে এরকম করে না। তো এই যেহেতু লিজা আমার এতটাই সেবা যত্ন করতেছে, এতটাই কিছু করতেছে, তাহলে লিজাকে আমার জীবনে আমি জড়িয়ে নেওয়া উচিত, কারণ এভাবে আমার মতো একটা পঙ্গু মানুষকে কেউ সেবা যত্ন করবে না। এই মর্মে আমি তখন এই শিশির থাকা অবস্থায় আমি তখন লিজাকে বিয়ে করি। লিজাকে শিশির থাকা অবস্থায় বিয়ে করি, যদিও এটাতে আমার মা আমাকে প্রচুরভাবে মানা করে, আমার মা আমাকে মানা করে, কিন্তু মায়ের মানা না শুনে আমি তখন এই লিজাকে বিয়ে করি। এবং লিজাকে বিয়ে করার বেশি না, প্রায় আপনার বৎসর খানিকের মাথায়, লিজাকে বিয়ে করার প্রায় বৎসর খানিকের মাথায় আমার কি হয় আমি জানি না, 1 বৎসরের মাথায় এই লিজাকে বিয়ে করার পরে আমার আব্বা আম্মা কিন্তু আবারও আগের মতো হয়ে যায়, আমার সাথে আবার কথা বলে না, আমার সাথে রাগ করে আছে, আমার উপর অভিমান করে আছে, আমি কেন লিজারে বিয়ে করলাম, শিশিরকে বিয়ে করার পরে আবার কেন লিজারে বিয়ে করলাম, আমার আব্বা আম্মা তখন আমার উপরে রাগ। তো এই লিজাকে বিয়ে করার বৎসর খানিকের মাথায় ভাই আমার আর কোনো কিছুই মনে নাই, মানে আমার আর কোনো স্মৃতিও মনে নাই, কোনো কিছুই মনে নাই। টানা প্রায় 3 বৎসর পরে, এবং এই 3 বছর আমি সম্পূর্ণ পাগল ছিলাম, একেবারে সম্পূর্ণভাবে পাগল ছিলাম 3 বছর। এবং 3 বছর মানে আমি যখন 3 বছর পর আমার মানসিকভাবে আমার সব কিছু ঠিক হয়, তখন আমি জানতে পারি যে মানে আমি আমার বাবা মায়ের কাছে আছে, বাবা মা আমাকে নিয়ে যায়, তখন আমি শিশিরের কোনো খবর পাই নাই, যে শিশির কোথায় আছে বা শিশিরের কোনো খবর পাই নাই ওই সময়টাতে। এবং একটা পর্যায়ে 3 বছর পর আমি যখন মোটামুটি সুস্থ হই, আমরা যে বাসায় থাকতাম, যে বাড়িতে থাকতাম, ওই বাড়িটা একজন রাজনীতিবিদ, বড় একজন নেতা চট্টগ্রামের, উনি তখন বাড়িটা কিনে ফেলে লিজার কাছ থেকে। আমি জানতে পারি আমার মায়ের মুখে যে আমি লিজার নামে বাড়ি লিখে দিই, মানে লিজার নামে বাড়ি লিখে দেওয়ার পর এই বাড়ি থেকে লিজা আমাদেরকে বের করে দেয়, এবং এরপরে আমি পাগল হয়ে নিজেই বেরিয়ে চলে আসি, শিশিরের কোনো খবর পাই না। পরে লিজা এই বাড়িটা বিক্রি করে দিয়ে দেশের বাইরে চলে যায়। তো পরে যেটা আমি ডিটেলসে যাই বা ডিটেলসে জানতে পারি, ঠিক যে মহিলাকে দিয়ে শিশিরকে ও তাবিজ করাইছিল, শিশিরকে পাগল বানায় শিশিরের সম্পত্তি আমার নামে লিখাইলাম, সেম ওই মহিলাকে দিয়েও আমার সাথে কাজ করে। এবং পরিশেষে ওই মহিলার নামে আমি মামলাও করি, ভালো হওয়ার পরে মহিলার নামে মামলা করি, ঝামেলা করি, কিন্তু মহিলার তেমন কিছু আমি করতে পারি না, কারণ ওই মহিলার অনেক বড় বড় লোকদের সাথে সম্পর্ক, আমি মহিলার কোনো ক্ষতি করতে পারি না। এমনি মামলা মোকদ্দমায় গেছিলাম, বাট আমার আরও ক্ষতি হয়েছে, লাভ হয়নি। তো প্রায় অনেক খোঁজাখুঁজি করার পর আমি তখন শিশিরের সন্ধান আবারও পাই ওর ওই মামার বাসায়, যে মামা ওরে সেবা যত্ন করতে বা ওর মামা ছিল ওই মামার বাসায়। পরে আমি ওর মামার হাতে পায়ে ধরে ক্ষমা চাই, মাপ চাই, এবং একটা পর্যায়ে ওর মামা তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার বউ তুমি যদি পুনরায় আবারও সংসার করতে চাও তো করতে পারো, কিন্তু ওর তো এখন কিছুই নেই। তা আমিও যদিও একটু ভালো হয়েছি, শিশির কিন্তু ওভাবে ভালো হয় নাই। আমি যদিও একটু ভালো হয়েছি, শিশির ভালো হয় নাই। এভাবেই শিশিরকে বিয়ে করার কয়েক মাস পর্যন্ত ওর মামার বাসায় থাকি, কিন্তু একটা পর্যায়ে আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি আমার বউ নিয়ে ওর মামার বাসায় কীভাবে থাকবো। পরিশেষে আমি তখন শিশিরের সাথে চলে আসি, এসে আমি নিজে ছোট একটা দোকান দিই, পান বিড়ি সিগারেটের একটা দোকান দিই একটা এলাকাতে, বস্তির মতো একটা জায়গায়, এবং সেখানে একটা ঘর ভাড়া করে আজকে প্রায় 8 বছরের মতো আমি শিশিরের সাথে সংসার করে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় ছিল, আমার একটা যে মেয়ে সন্তান ছিল, আমার মেয়েটা মারা গেছে শিশির পাগল হওয়ার পরে, এবং আমিও যখন পাগল হয়ে যাই ওই সময়তেই শিশির ওই মেয়েটার খোঁজ খবর নিত না বা মেয়েটা নিয়ে করতো না, মামার বাসায় মেয়েটা তখন মারা যায়, শিশিরের মেয়েটা মারা যায়। এবং এরপর আমি যখন শিশিরকে বিয়ে করেছি বা শিশিরের সাথে এখন আছে 8 বছর, আমাদের কোনো সন্তানাদি হয়নি। আমরা এখন একটা বস্তি বাসার মধ্যে থাকি, ওর সাথেই থাকি আজকে 8 বছর, ও এখনও পাগল।
মানসিকভাবে এখনও পাগল, কিন্তু আমাকে যথেষ্ট রকমের ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো আছি। আমি পঙ্গু মানুষ এবং প্রতিনিয়ত আপনার গল্প শুনি, আপনার গল্পের পোকা আমি বলতে পারেন। এই দোকান করি আর আপনার গল্প শুনি, এবং এরকমভাবে বহু মাস ধরে একটু একটু করে আমার গল্পটা আপনাকে লিখলাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করুন। আমি চট্টগ্রামের অমুক বস্তিতে থাকি, এগুলো আমার দোকানের ঠিকানা। আপনি যদি কখনো আসেন যে মুরাদ স্টোরে আসলে আপনি আমাকে পাবেন, এবং এই মুরাদ স্টোরের মালিক আমি। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মুরাদ হোসেনের জীবনের এই হৃদয় বিদারক করুণ নোংরা বাস্তব জীবনের গল্পটা শোনার জন্য। দেখেন এই গল্পটা অনেক বড়। আমি জীবনের গল্পের অনুষ্ঠানে অনেক গল্প রেকর্ড করেছি, কিন্তু এই গল্পটা এতটাই বড় ছিল যে পুরোটা গল্প যদি আমি আপনাদেরকে বিস্তারিত করে বলতে যেতাম তাহলে প্রায় 3 ঘন্টা আমি গল্পটা শেষ করতে পারতাম না। তো যার জন্য আমি যতটুকু মানে আমার তরফ থেকে সম্ভব হয়েছে ছোট করে কেটে বলার জন্য ঠিক ওভাবেই বলেছি। যদি কোনো অংশ না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবং ব্যক্তিগতভাবে মুরাদকে নিয়ে কোনো কিছু বলার থাকলে সেটাও লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।